আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সাক্ষ্য আইনের নবম অধ্যায় গুরুত্বপূর্ণ সাক্ষীর যোগ্যতা সম্পর্কে বা সাক্ষী সম্পর্কে বলতে পারি। যোগ্যতা বলতে সবগুলো ধারায় তো যোগ্যতা না, 118 ধারাটা হলো সাক্ষীর যোগ্যতা, কখন কোন ব্যক্তি সাক্ষ্য প্রদানের যোগ্য বলে বিবেচিত হবেন। আচ্ছা, এবার কথা হলো এই যে পুরো অংশটা নবম অধ্যায়, এদিকে কিন্তু সাক্ষী সম্পর্কিত সাক্ষ্য উপস্থাপনের ফল এই দিয়ে বা অন্যায় গ্রাহ্য সাক্ষ্য এই দিয়ে কিন্তু শেষ হয়েছে সাক্ষ্য আইনটা। প্রত্যেকবার 118 থেকে এই অংশ থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, লিখিত প্রশ্ন। আর স্বীকৃতি স্বীকারোক্তির অংশটা থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েই দেয়। তাহলে এদিক থেকে প্রশ্ন আসলে যেন কোনোভাবেই মানে বাদ না যায়, প্রশ্নের উত্তর লিখতেই হবে। সবার কি ভুল হয় জানেন আপনি? ম্যাক্সিমাম পরীক্ষার্থীদের সাথে কথা বলে দেখবেন, তারা বলে যে সাক্ষ্য আইন আর প্রবিধান এই দুইটাতে কিন্তু পারে না। মানে অন্যান্য সকল প্রশ্নের উত্তর, যেমন সিআরপিসির প্রশ্নের উত্তর বোঝা যায়, সিআরপিসির প্রশ্ন দেখলে উত্তর বোঝা যায়, লিখতেও পারে, কিন্তু অনেকে হয় কি সাক্ষ্য আইনের প্রশ্নটা ধরতে পারে না, আর নাহলে প্রবিধানের প্রশ্ন ধরতে পারে না। এই দুই কারণে কিন্তু পরীক্ষা খারাপ হয়ে যায়। আর দুই একটা মাইনর অ্যাক্ট থেকে যদি পেঁচানো প্রশ্ন আসে, সেগুলো বেশিরভাগ খেয়াল করে দেখবেন যে লিখিত পরীক্ষা যেটা দেখে পুস্তক সহ সেটাতে আসে। তো আপনার মাইনর অ্যাক্ট গুলো যদি একবার পড়া থাকে তাহলে ইনশাল্লাহ খুঁজে বের করে লেখাও সম্ভব হয় পুস্তক সহ। মানে একটু সাহস থাকে, তাই না, যে বই দেখার সুযোগ আছে, আমি একেবারেই না বুঝলে আইনটা উল্টে একটু দেখে নিলাম। তাহলে সাক্ষ্য আইনের এই অংশটা থেকে যদি প্রশ্ন আসে, কিরকম প্রশ্ন আসতে পারে দেখেন। 118 ধারাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধারা। প্রথমে এখানে সাক্ষীর যোগ্যতা বলছে, কে সাক্ষী দিতে পারবে। প্রথমে বলছে আদালতে সকল ব্যক্তি সাক্ষ্য প্রদানের যোগ্য, যে কোনো ব্যক্তি আদালতে সাক্ষ্য দিতে পারবে। তবে শর্ত কি? আদালত যে প্রশ্নটা তাকে জিজ্ঞাসা করতেছেন, আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে তার উত্তরটা দিতে হবে। এখন কোন কোন কারণে সাক্ষী অযোগ্য বলে বিবেচিত হবে এটা দেখেন। এটা আপনি সাক্ষীর যোগ্যতাও যেটা, অযোগ্যতাও সেটা। বলা আছে অতি বৃদ্ধ, অল্প বয়স্ক, শারীরিক মানসিক ভাবে অক্ষম, দৈহিক কোনো ব্যাধি আছে এরকম ব্যক্তি, সে যদি তার এই অসুস্থতার কারণে আদালতের প্রশ্ন বুঝতে না পারে তাহলে সে যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবে না। তাহলে একটাই উত্তর কি? অতি বৃদ্ধ, অল্প বয়স্ক, দৈহিক মানসিক শারীরিক ব্যাধির কারণে যদি কোনো ব্যক্তি আদালতে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে উত্তর দিতে না পারে তাহলে সে যোগ্য সাক্ষী নয়। আর এই সমস্ত ত্রুটিগুলো তাদের ভিতরে থাকা সত্ত্বেও যদি তারা প্রশ্নের উত্তর বুঝে উত্তর দিতে পারে তাহলে তারা যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবে। তাহলে কোনো সমস্যাই না, তাই না? এই যে অপরিণত বয়স, অতি বার্ধক্য, শারীরিক মানসিক অসুস্থতা বা এই রকমের অন্য কোনো কারণ থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি আদালতের প্রশ্ন বুঝে উত্তর দিতে সক্ষম হয় তাহলে সে সাক্ষ্যদানের যোগ্য বলে বিবেচিত হবে। এটাই কিন্তু ব্যাখ্যাটা দেখবেন, ব্যাখ্যা লেখা আছে, কোন বিকৃত মস্তিষ্কের ব্যক্তি তার মস্তিষ্ক বিকৃতির জন্য তাকে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে বা যুক্তিসঙ্গত উত্তর দিতে যদি তিনি অক্ষম না হন তাহলে সেই ব্যক্তি সাক্ষ্যদানের অযোগ্য হইবে না। তো এরকম একটা ব্যাখ্যা, এই ব্যাখ্যাটাই তুলে দিল, দিয়ে বলল কোন বিকৃত মস্তিষ্কের ব্যক্তি আদালতে কখন কখন সাক্ষ্যদানের অযোগ্য হবে না, বা বিকৃত মস্তিষ্কের ব্যক্তি আদালতে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে সক্ষম হলে সেই ব্যক্তি সাক্ষ্যদানের যোগ্য বলে বিবেচিত হবে। উক্তিটি ব্যাখ্যা করুন। তাহলে তখন আমরা এইভাবে লিখবো যে কোনো একজন ব্যক্তি, যে কোনো ব্যক্তি আদালতে সাক্ষ্য প্রদানের যোগ্য, তো হোক অসুস্থ মস্তিষ্ক, বিকৃত মস্তিষ্ক, তারপরও যদি সে আদালতে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে পারে, সেটার উত্তর দিতে পারে, তাহলে সে যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবে। তাহলে প্রশ্নের উত্তর কিভাবে লিখবো বুঝতে পারছি জরিনা? তাহলে 118 ধারা থেকে কেমন প্রশ্ন হতে পারে? সাক্ষী সাক্ষী কাকে বলে এটাও দিতে পারে। 3 ধারা একটু লেজ লাগাইয়া দিল যে সাক্ষী কাকে বলে। ঠিক আছে, যাও। সাক্ষী কাকে বলে, দরজা চাপিয়ে দাও। সাক্ষীর যোগ্যতা কি কি, এরকম আসতে পারে। আবার আসতে পারে অপরিণত বয়স, অতি বার্ধক্য, শারীরিক মানসিক অসুস্থতার কারণে কখন কোনো ব্যক্তি সাক্ষ্যদানের অযোগ্য বলে বিবেচিত হবে না। মানে প্রশ্ন একই, কিন্তু প্রশ্নটা শুধু একটু মোড়টা ঘুরে দিয়ে ইয়ে করবে। তারপরে তোমাদেরকে বলছিলাম এখান থেকে গুরুত্বপূর্ণ হলো সাক্ষী হিসেবে আসামি যদি এরকম করে দেয় যে আসামি কখন সাক্ষী বলে বিবেচিত হবে। তুমি চাপিয়ে দিয়ে যাও, আমি পরে লাগাচ্ছি বাবা। বুঝতে পারছি না। এরপর আসেন আসামি হিসেবে সাক্ষী।
আসামি কখন সাক্ষী হতে পারবে বা আসামি কখন সাক্ষ্যদানের জন্য যোগ্য বলে বিবেচিত হবে, আসামি হিসেবে সাক্ষী। এগুলো নজিরের প্রশ্ন, নজির থেকে যদি দেয় তাহলে এরকম প্রশ্ন দিবে, আসামি কখন সাক্ষী হতে পারবে, সাক্ষ্য আইনের আলোকে আলোচনা করুন। তখন লিখবেন 118 ধারায় আসামিও একজন যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবে। দেখেন নজির আছে অন্য আদালতে খালাসপ্রাপ্ত আসামি শপথ গ্রহণ পূর্বক সাক্ষ্য নিম্ন আদালতে খালাস পেয়েছে, এরকম আসামি শপথ গ্রহণ পূর্বক যদি সাক্ষ্য দেয় উচ্চ আদালতে, সেটা বিচারের ক্ষেত্রে তার এই সাক্ষ্যটা গ্রহণযোগ্য হতে পারে। কাজে একজন আসামিও সাক্ষ্যদানের যোগ্য বলে বিবেচিত হবে। তাহলে যদি সাক্ষ্য আইন থেকে আসামি সাক্ষী হতে পারে কিনা এরকম প্রশ্ন সাক্ষ্য আইন অনুযায়ী আলোচনা করুন। কত ধারা দিয়ে উত্তর করবেন? 118 ধারা দিয়ে উত্তর করবেন। কিভাবে লিখবেন বললাম তো, নিম্ন আদালতে সে খালাস পেয়ে গেছে, তাহলে উচ্চ আদালতে কোনো মামলার ক্ষেত্রে তিনি আবার শপথ গ্রহণ করে যদি সাক্ষ্য দেয় তাহলে তার সাক্ষ্য বিবেচিত হবে। এখন এই একই প্রশ্ন যদি আপনাকে পিআরবি থেকে উত্তর করতে বলে যে আসামি কখন যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবে বা প্রবিধান অনুযায়ী একজন আসামি কখন সাক্ষ্য প্রদানের যোগ্য বলে বিবেচিত হবে, 161, 265। 161 তো সিআরপিসি, আমি তো জিজ্ঞাসা করছি প্রবিধান, প্রবিধান অনুযায়ী জিজ্ঞাসা করছি ভাইয়া, প্রশ্ন বুঝে বুঝে উত্তর দেন। আচ্ছা, এবার আসেন 161, ঠিক আছে, 161-র সঙ্গে 265 প্রবিধান যদি জিজ্ঞাসা আসে এরকম। 19 ধারার প্রশ্নটা যদি আসে 119-এ, তাহলে আমরা 118-র সাথে লাগাই দিব, তাই তো? আর উনিশ শুধু ধারায় যদি যাই, 19 ধারার কথাও বলতেছি, থামো। তাহলে আসেন যেটা যেটা বলতেছি এইটুকু আগে নেও। তাহলে আসলো প্রবিধান অনুযায়ী একজন আসামি কি সাক্ষী হতে পারেন, কোন অবস্থায় কি পরিস্থিতিতে একজন আসামি সাক্ষী হতে পারেন, তখন আমরা লিখবো আসামিকে ফৌজদারি কার্যবিধি আইনের 161 ধারা মোতাবেক যদি তার বিবৃতি লিপিবদ্ধ করে থাকেন তখন আবার আদালতে তাকে পরীক্ষা করা যাবে বা তিনিও সাক্ষী হিসেবে বিবেচিত হবেন। তাহলে দেখো এটা পিআরবি থেকে উত্তর, কত বিধিতে পাবা, 265 বিধিতে একদম স্পষ্ট করে লেখা আছে। একই প্রশ্ন যদি সাক্ষ্য আইন অনুযায়ী আসে তখন 118 ধারা দিয়ে উত্তর করতে হবে। এই যে অস্থির মস্তিষ্কের লোক কখন সাক্ষ্য দেবার যোগ্যতা অর্জন করেন, হোক অসুস্থ হোক আক্রান্ত, দিনের কোনো একটা সময় যদি সে সুস্থ থাকে ওই সময় আদালত যদি তাকে জিজ্ঞাসা করে সে উত্তর দিতে পারে তাহলে সে কি যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবে। শিশুরা কি সাক্ষ্যদানের যোগ্য, শিশুরা এরকম যদি আসে, একটি ছেলে শিশু বা মেয়ে শিশু সে কি সাক্ষ্য দিতে পারে, যদি আদালতের প্রশ্নটা বোঝার এবং উত্তর করার বুদ্ধিমত্তা তার মধ্যে থাকে তাহলে সেও যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবে। এইরকম পেয়ে চাইলে পরে এরকম প্রশ্ন দিতে পারে। এবার আসো 119 ধারায় বোবা সাক্ষী, যে ব্যক্তি কথা বলতে অক্ষম তার বক্তব্য সে, হ্যাঁ, যে ব্যক্তি কথা বলতে অক্ষম, যে ব্যক্তি কথা বলতে অক্ষম তার বিবৃতি সে আদালতেও, প্রকাশ্য আদালতে লিখেও বলতে পারবে, ইশারা ইঙ্গিতেও দিতে পারবে, তবে সে যেভাবে সাক্ষ্য দিক না কেন এটা প্রকাশ্য আদালতে হতে হবে, তার এই লেখা বা ইশারা আদালতে সবার সামনে হতে হবে। আর এইভাবে যে সাক্ষ্যটা দেওয়া হবে মৌখিক সাক্ষ্য বলে বিবেচিত হবে। তাহলে বোবা ব্যক্তির সাক্ষ্যের জন্য আলাদা একটা ধারা আছে 119। কিন্তু এই যে বোবা ব্যক্তির যোগ্য সাক্ষী এটা কিন্তু মূলত 118 ধারা থেকেই আসছে, তাই না? বোবা ব্যক্তি আদালতের প্রশ্ন বুঝে যদি উত্তর দিতে না পারে তাহলে কি সে যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবে? এই জন্য যদি বোবা সাক্ষী আসে আমি বলছি 118, 19 দুইটা ধারাই ব্যবহার করবেন। 119 ধারা লিখবো আমরা, সঙ্গে 118 ধারাটাও ব্যবহার করবো, ঠিক আছে? মূল সাক্ষী সকল সাক্ষীর যোগ্যতা হলো 118। এরপরে এদিকে গিয়ে আলাদা করছে 119-এ হলো বোবা ব্যক্তিও যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবে। 20-এ বলছে মামলার পক্ষগণ, ফৌজদারি মামলার পক্ষগণ বা তাদের স্বামী স্ত্রী, দেওয়ানি মামলার পক্ষগণ বা তাদের স্বামী স্ত্রী, ফৌজদারি মামলার বিচারাধীন ব্যক্তির স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবেন। আবার দেখেন তারা কিন্তু তাদের পক্ষে সাক্ষ্য দিতে পারবেন, জজ ম্যাজিস্ট্রেটগণ তারাও সাক্ষী হিসেবে বিবেচিত হবেন, কিন্তু তারা কখন, তারা নিজেদের আচরণ সম্পর্কে, নিজেদের জ্ঞাতে আসা বিষয়াবলী সম্পর্কে তারা সাক্ষ্য দিতে তাদেরকে বাধ্য করা যাবে না। হ্যাঁ, তবে যদি সুপ্রিম কোর্ট অনুমতি দেয়, তারা যে আদালতের অধীন সেই আদালতের বিশেষ আদেশ থাকে তখন তারা সকল বিষয়ে সাক্ষ্য দিবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। 121 ধারা, জজ এবং ম্যাজিস্ট্রেট কি সাক্ষ্য প্রদানের যোগ্য, তাদেরকে কি সকল বিষয়ে সাক্ষ্য প্রদানের জন্য বাধ্য করা যাবে? তাহলে তাদেরকে সাক্ষ্য প্রদানের জন্য বাধ্য করা যাবে না, কিন্তু মানে হ্যাঁ না, পজিটিভ নেগেটিভ দুই ধরনের কথাই আছে। প্রথমত তারা সাক্ষী হিসেবে বিবেচিত হবেন, সাক্ষ্য দিতে পারবেন,
কিন্তু যদি তাদের তাদের তারা কি মামলায় কি রায় দিল, কিভাবে স্বীকারোক্তি লিপিবদ্ধ করলো, এগুলো সম্পর্কে তারা সাক্ষ্য দিতে বাধ্য নন। তার জ্ঞাতে আসা বিষয়গুলি সম্পর্কে তিনি সাক্ষ্য দিতে বাধ্য নন। কিন্তু যদি উচ্চ আদালতের আদেশ থাকে তিনি যে আদালতের অধীন, তখন আবার তিনি সব বিষয়ে সাক্ষ্য দিবেন। আবার বলছে যে যদি ম্যাজিস্ট্রেট কি করে, ম্যাজিস্ট্রেট ঘটনা তার সামনে কোনো ঘটনা ঘটে সেই বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে এবং এগুলো সম্পর্কে তিনি সাক্ষ্য দিতে পারবেন তার উপস্থিতিতে যদি কোনো ঘটনা ঘটে। তাহলে একটা হলো জ্ঞাতে আসা বিষয়, আপনারা মামলার দুইজন পক্ষ, জরিনা হামিদা মামলার দুই পক্ষ। তো এই মামলার দুই পক্ষের মধ্যে মামলা পরিচালনা করাকালীন আমি কিছু জিনিস নিজেই বুঝতে পারছি, এই সম্পর্কে আমি সাক্ষ্য দেব না। আরেকটা হলো আমি বিচার করাকালীন যদি কোনো ঘটনা ঘটে, মানে ধরেন এক পক্ষ আরেক পক্ষকে মারতে গেল, তেড়ে আসলো, এগুলো তো আমি দেখলাম নিজে, তখন এই জিনিসটা আমি সাক্ষ্য দিতে পারবো। তাহলে পার্থক্য আছে কিন্তু, তিনটা উদাহরণে তিন রকম কথা বলা আছে। দায়রা আদালতের বিচারকালে দায়রা আদালতে বিচার করাকালে ম্যাজিস্ট্রেট অশুদ্ধভাবে ক তার বিচার চলতেছে কোথায়, দায়রা আদালতে বিচার চলাকালীন তিনি বলছেন ম্যাজিস্ট্রেট আমার অশুদ্ধভাবে জবানবন্দি লিপিবদ্ধ করেছেন, ঊর্ধ্বতন আদালতের আদেশ ব্যতীত তিনি এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য নন। তো তিনি একজন ম্যাজিস্ট্রেট, তিনি কিভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করবেন না করবেন সেটা তার ব্যাপার। যদিও আইন আছে, আইন অনুযায়ী তিনি সেটা করবেন 364 ধারার পদ্ধতিতে, কিন্তু তারপরেও এই বিষয়ে আপনি তার জেরা করতে পারেন না বা সাক্ষী নিতে পারেন না। তার সাক্ষী নিতে গেলে সুপ্রিম কোর্টের অনুমোদন লাগবে। ম্যাজিস্ট্রেট খয়ের সামনে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য দায়ের আদালতে অভিযুক্ত হলেন, ঊর্ধ্বতন আদালতের আদেশ ব্যতীত যা বলেছিলেন সেই সম্পর্কে কে প্রশ্ন করা যাবে না। তাহলে আমি একজন ম্যাজিস্ট্রেট, আমার সামনে কুলসুমা আপু ধরেন মিথ্যা সাক্ষ্য দিল, আমি তাহলে কুলসুমা আপু মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য আমি তাকে দণ্ডও দিলাম। এখন আদালত আমাকে জিজ্ঞাসা করতেছে আপনি যে ওই মামলায় অমুককে মিথ্যা সাক্ষ্য দানের জন্য দণ্ডিত করলেন, উনি কি সাক্ষ্য দিছিলেন একটু বলেন তো, আমি আমার এই বিচার সম্পর্কে আমি বলতে বাধ্য নই। ঠিক আছে। এরপরে আসেন দায়রা জজের বিচার চলাকালে পুলিশ অফিসার হত্যা করার চেষ্টার অভিযোগে আদালতে অভিযুক্ত হইল, এই ঘটনা সম্পর্কে সাক্ষ্য দেওয়া যেতে পারে। তাহলে এটা একটা ঘটনা, পুলিশ অফিসারকে হত্যা করার চেষ্টা, মানে কি সে মামলার পরিস্থিতিতে উদ্যত হয়েছে পুলিশকে খুন করার জন্য, তখন এই বিষয়ে আবার তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে। এই হলো 121 ধারা। তারা সাক্ষী বলে বিবেচিত হবে, কিন্তু কোন বিষয়ে সাক্ষী দিবে কোনটাতে দিবে না। বিবাহ বজায় থাকাকালীন বার্তা, এগুলো আমরা পারি, সোজা আছে। কোন কোন ক্ষেত্রে এমনি নর্মালি স্বামী স্ত্রী গোপন কথা বলবে না, কিন্তু তাদের মধ্যে যদি মামলা দায়ের হয়ে যায় তখন আবার কি করতে পারবে, কথাগুলো ফাঁস করে দিতে পারবে। দুই স্বামী স্ত্রী দুজন দুজনকে যদি অনুমতি দেয় তাতেও সাক্ষ্য দেয়া যাবে। রাষ্ট্রীয় বিষয় সম্পর্কে সাক্ষ্য আপনারা পারেন, 123-24 ধারা পার্থক্য দেখতে বলছিলাম সেদিন। আচ্ছা, 123 আর 124 ধারার পার্থক্য একটু খেয়াল করি। 123 ধারা শুধু রাষ্ট্রীয় ব্যাপারের সাথে সরকারি নথিপত্র থেকে উদ্ভূত সাক্ষ্যের বেলায় প্রযোজ্য, কিন্তু লিখিত অলিখিত রাষ্ট্রীয় বিষয়ের সাথে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় বিষয় বহির্ভূত যাই হোক না কেন সরকারি গোপনীয়তায় সরবরাহকৃত সকল ধরনের তথ্যের বেলায় 124 ধারা প্রযোজ্য। তাহলে দুইটা ধারার পার্থক্য আমরা বুঝতে পারছি। একটা শুধুমাত্র সরকারি নথি, এখান থেকে আপনি যে 123 ধারাটা সরকারি নথিপত্র, এখান থেকে যে আপনি তথ্যগুলো পেলেন এই বিষয়গুলো আপনি প্রকাশ করতে বাধ্য নন। আর 124 ধারায় বলছে লিখিত হতে পারে, অলিখিত হতে পারে, রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট বা রাষ্ট্রের বহির্ভূত হতে পারে, সকল গোপনীয়তায় যে তথ্যগুলো পাওয়া যায় সরকারি গোপনীয়তায়, সেই তথ্যের ক্ষেত্রে 124 ধারা, যাদের বই 114 আছে 24 বানাই দিবেন, 124 ধারাটা প্রযোজ্য। 123 ধারা রাষ্ট্রীয় দলিলের বিষয়গুলো প্রকাশ করার সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধান কর্মকর্তার হাতে ছেড়ে দেওয়া হয়েছে, 123 ধারা। আর 124 ধারার বিবেচ্য বিষয়টি কোন সিনিয়র অফিসারের কথা এখানে বলা হয় নাই, বলা আছে যে এই সিদ্ধান্ত গ্রহণের অধিকার কার, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, তিনি এটা গোপন রাখবেন বা তিনি দেখবেন যে এটা প্রকাশ করে দিলে জনস্বার্থের ব্যাঘাত ঘটে কিনা। সংশ্লিষ্ট সরকারি কর্মচারী বিভাগীয় প্রধান হতেও পারেন নাও পারেন। তাহলে পার্থক্যগুলো বুঝতে পারছি। একটা হলো কেবলমাত্র সরকারি নথিপত্র থেকে যে তথ্য পেলেন 123, আর রাষ্ট্রীয় বিষয়, রাষ্ট্রের সাথে বহির্ভূত বিষয়, লিখিত হতে পারে অলিখিত হতে পারে, সকল বিষয় 124। 123-এর ক্ষেত্রে আপনি যদি এই তথ্যগুলো প্রকাশ করতে চান বিভাগীয় প্রধানের অনুমতি লাগবে। 124-এ ওই ব্যক্তি যিনি এই তথ্য পেলেন তিনি দেখবেন জনস্বার্থের ব্যাঘাত ঘটলে এই তথ্য তিনি বলবেন না, না হলে তিনি বলতেও পারেন, তার জন্য তাকে বিভাগীয় প্রধান হতে হবে এমন কোনো কথা নাই। আরো আছে পার্থক্য, আসেন 123 ধারায় অপ্রকাশিত দলিল থেকে যে তথ্যগুলো পাওয়া যায় এগুলো ফাঁস করা যায় না। এমনকি দলিলের বিষয় সম্পর্কে জেরাকৃত কোনো অধীনস্থ কর্মচারীও তার বিভাগীয় প্রধানের অনুমতি ব্যতীত
এগুলো প্রকাশ করতে পারেন না। তাহলে আপনি একটা লোককে ডেকে নিয়ে আসছেন আদালতে, তাকে জেরা করতেছেন, জেরাকৃত কোনো অধীনস্থ কর্মচারী, তিনি সিনিয়র অফিসারের অনুমতি ব্যতীত এগুলো প্রকাশ করতে পারবে না। আর 124 ধারা হলো, গোপনীয়ভাবে বিবেচ্য তথ্যটি সরবরাহ করা হয়েছিল, তিনি তার বিভাগীয় প্রধানের অনুমতি ব্যতীতই এই তথ্যটি প্রকাশ করার যোগ্য, কিন্তু প্রকাশ করবেন কি করবেন না এটা তার সিদ্ধান্ত। ঠিক আছে, তার সিদ্ধান্ত বলতে সে বলবে না এমন না, কিন্তু যেটা জনস্বার্থের ব্যাঘাত করবে সেটা তিনি বলবেন না। এই তো, এই তিনটা পার্থক্য লিখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আসবে না এত কঠিন, যদি দিয়ে দেয় 123-24 ধারা পার্থক্য যেহেতু ভাষ্যতে আছে, দিতেই পারে। তারা তো ভাষ্যটা সাক্ষ্য আইনের ভাষ্য খুঁটিনাটি থেকে প্রশ্ন করে। 124 আমরা পারি। রাজস্ব বিভাগীয় কর্মকর্তা, পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট তারা কোথা থেকে সংবাদ পেলেন এটা তারা বলতে বাধ্য নন। 126 পেশা সম্পর্কিত বার্তা, এখান থেকে একটা লিখিত প্রশ্ন আসার মতন জায়গা। বলছিলাম আমি যে অপরাধী জেনেও তাকে প্রতিরক্ষা করা অপরাধমূলক কার্য নয়, এই বিষয়টি উক্তিটি আলোচনা করুন। এটা আসলে অধিকার, ঠিক আছে। তাহলে একজন অ্যাডভোকেট তিনি যদি জানেনও যে তার মক্কেল অপরাধী নয়, তারপরেও তিনি তার পক্ষে, অপরাধী জানার পরেও তিনি কিন্তু তার পক্ষে মামলা পরিচালনা করতে পারবেন। আর 127-এর ক্ষেত্রে দোভাষীর ক্ষেত্রে এই একই বিধান প্রযোজ্য হবে। তিনি যেহেতু ট্রান্সলেট করে দিলেন দুইটা বিষয়, তাহলে তিনি এই গোপন তথ্য লব্ধ হলেন, এই গোপন তথ্য তিনি গোপনই রাখবেন, তিনিও এই বিষয়গুলা প্রকাশ করবেন না। 127। 128 আসেন, শতপ্রণোদিত হইয়া সাক্ষ্য দেওয়ার জন্য সুবিধা পরিত্যক্ত হয় না। এই কথাটা অনেকেই বুঝতে পারে না। অর্থাৎ আপনি যে জিনিসটা উকিল হিসেবে গোপন রাখেন, আপনার মক্কেলের সকল তথ্য পেলেন, পাওয়ার পরে আপনি গোপন রাখলেন কথাগুলা, কিন্তু আপনার মক্কেল নিজেই চাচ্ছে আদালতে আপনি ওই বিষয়ে কিছু বলেন, তখন আপনি এটা প্রকাশ করে দিতে পারবেন। প্রকাশ করে দিলেই যে 126 ধারা আপনি লঙ্ঘন করলেন, ব্যাপারটা এরকম নয়। কারণ আপনার মক্কেল নিজেই আপনাকে জিজ্ঞাসা করতেছে আদালতে যে আমি যে বিষয়টা আপনাকে বলেছিলাম এই বিষয়টা আপনি বলেন। তাহলে বুঝতে পারছি আমরা বিষয়টা। এমনি যদি মক্কেলের কথা উকিল বলে দেয় তাহলে 126 ধারা লঙ্ঘন হলো না, 126 ধারার বিধান লঙ্ঘন হলো। কিন্তু এখানে যদি মক্কেল অনুমতি তাকে দিয়েই দেয়, বা প্রশ্নেই বোঝা যাচ্ছে যে মক্কেল চায় যে উকিল এই বিষয়ে কথা বলুক, তখন আবার সেটা প্রকাশ করে দিতে পারবে, তখন সেটা অপরাধ বলে গণ্য হবে না। এইটাই বলছে যে সুবিধা পরিত্যক্ত হবে না। 126 ধারার যে সুবিধা নষ্ট হইলো এরকম নয়। এরপরে আসেন 129 ধারা, এই গেল 128। 129 ধারা আইন উপদেষ্টার সাথে গোপন বার্তার আদান প্রদান। আচ্ছা, যদি এরকম প্রশ্ন আসে 126 ধারার ব্যতিক্রম আলোচনা করুন, পারবো না লিখতে। 126 ধারার ব্যতিক্রম কিন্তু কোনো ব্যক্তি যদি, বেআইনি উদ্দেশ্য সাধন কল্পে অ্যাডভোকেটের সাথে কোনো তথ্য আদান প্রদান করে, এই তথ্য অ্যাডভোকেট প্রকাশ করে দিতে পারবে। আরেকটা হলো ব্যারিস্টার, অ্যাটর্নি তারা পেশাগত কাজ করার সময় তাদেরকে নিযুক্ত করার পর, উকিল নিয়োগের পর যদি কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ করতে যেতে চায় তাহলে সেই তথ্য প্রকাশ করে দেয়া যাবে। যেমন বলতেছে আপনি আমার পক্ষে মামলা লড়াই করবেন, আমি অমুকের জমি দখল করতে গেলাম, তাহলে উকিল নিয়োগের পরে অপরাধ এখনো সংগঠন হয়নি, করবে, এরকম তথ্যগুলো তারা গোপন রাখতে বাধ্য নয়। এই হলো 126 ধারার ব্যতিক্রম। বুঝতে পারছি। নর্মালি তো 126 ধারা গোপন রাখবে, আর এখানে ব্যতিক্রম। এরপরে আসেন 128 গেল, 129 যাই। যেমন ভাবে উকিল আপনার কথাগুলো গোপন রাখবে, মক্কেল হিসেবে মক্কেলেরও দায়িত্ব এই গোপন বার্তাগুলো গোপন রাখা, এগুলো প্রকাশ করতে বাধ্য করা যাবে না। 129। 130 মামলার পক্ষ নয় এইরূপ সত্যের দলিল উপস্থাপন। মামলার পক্ষ নয়, তাহলে মামলায় কয়টা পক্ষ থাকে? এক বা একাধিক পক্ষ থাকে, দুই পক্ষ তিন পক্ষও থাকতে পারে। তো যে ব্যক্তি মামলার পক্ষ নয় আপনি তাকে দলিল দাখিলের জন্য বাধ্য করতে পারেন না, তাই না? তাহলে মামলার পক্ষ নয় এমন ব্যক্তিকে দলিল উপস্থাপনের জন্য বাধ্য করা যাবে না। কিন্তু যদি সংশ্লিষ্ট ব্যক্তি মামলার কোনো পক্ষের সাথে, তাহলে ওই ব্যক্তি যাকে আপনি দলিল দাখিলের জন্য বাধ্য করতেছেন তিনি কি মামলার পক্ষ কিন্তু নয়। তা মামলার পক্ষ না হওয়া সত্ত্বেও আপনি তাকে দলিল দাখিলের জন্য বাধ্য করতে পারবেন কখন? যদি এই যে যারা মামলার পক্ষ তাদের সাথে তার কোনো লিখিত চুক্তি হয়ে থাকে, যে ঠিক আছে যদি মামলা হয় তাহলে এই বিষয়ে আমি তখন দলিল দেখাবো, এরকম কোনো চুক্তি যদি উনি করে থাকেন, তাহলে তিনি এই সম্মত হয়ে থাকলে তখন এই দলিলটা দেখানোর জন্য তাকে বাধ্য করা যাবে। আর এমনিতেই যে ব্যক্তি মামলার পক্ষ নয়, মনে করেন জরিনার হামিদা মামলার দুই পক্ষ, আমার দুই ব্যাটসম্যান, আমি মামলার কোনো পক্ষ নই, কিন্তু ওদের জমির সাথে আমার জমিরও খতিয়ান দাগ নম্বর আশেপাশেই বা জুড়ে আছে একই সাথে দলিল, তখন আমি যদি তাদের সাথে চুক্তিতে
সম্মত হয়ে না থাকি, তাহলে আমার বন্ধকি দলিল বলেন বা অন্য কোনো, আমি জমি 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 আমার কেনা জমি হতে পারে, বন্ধকি জমির দলিল হতে পারে, অন্য কোনো দলিল হতে পারে, এগুলো আমি প্রকাশ করতে কি নই, বাধ্য নই। তাহলে এগুলো মামলার পক্ষ নয় এমন ব্যক্তিকে আপনি দলিল দাখিলের জন্য বাধ্য করতে পারবেন না। তবে যদি তিনি আগেই মামলার পক্ষের সাথে চুক্তি করে থাকেন যে কখনো প্রয়োজন হলে আমি এই দলিল দেখাবো, তখন সেই ব্যক্তি তিনি দলিলটা দাখিল করবেন আদালতে। আর এমনিতেই অপ্রকাশের অধিকার হলো, এই দেখেন, অপ্রকাশের অধিকার হলো প্রত্যেক ব্যক্তির অধিকার। যেগুলো আইনে আপনাকে অধিকার দিছে এগুলো আপনি বলতে বাধ্য নন, কিন্তু এই অপ্রকাশ যদি বৃহত্তর ক্ষতি ডেকে আনে সেই ক্ষেত্রে সেই প্রকাশটা অবাঞ্ছনীয়। আমার দলিল আপনারা টানা হেঁচড়া করতেছেন কেন? আমার দলিল টানলে যদি পরে আমার নিজের বিরুদ্ধেই ফৌজদারি মামলা হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে না? এরকম তো হতেই পারে, কত কে চোখ করতে গিয়ে কে উঠে বের হয়ে আসে, তাই না? তাহলে যে ব্যক্তির দলিল যেখানে অপ্রকাশের অধিকার আছে সেই ব্যক্তিকে কি করা যাবে না, আপনি এগুলো অপ্রকাশ করার স্বাধীনতা থাকবে, তিনি এগুলো বলবে না, এই স্বাধীনতাটা তাকে দিতে হবে। কিন্তু যদি ওই যে চুক্তি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আবার ব্যতিক্রম, সেখানে আবার এই অধিকারটা যেখানে যতটুকু আছে সেখানে সেটা ব্যবহার করতে দিতে হবে। কিন্তু যদি তিনি কি করে থাকেন, চুক্তি করে থাকেন, তাহলে এরকম প্রশ্ন যদি দেয় তাহলে কিভাবে উত্তর লিখবেন? অপ্রকাশের অধিকার বলতে কি বোঝেন? অপ্রকাশের অধিকার সাক্ষ্য আইনের কোন কোন ধারা মোতাবেক অপ্রকাশের অধিকার সংরক্ষিত হয়, দিতে পারে। তাহলে যে প্রিভিলেজ কমিউনিকেশন ইংরেজি, বাংলা হলো অপ্রকাশের অধিকার, তাই না? এই একই প্রশ্ন একই উত্তর। 130 পর্যন্ত দিব। 130, হ্যাঁ 130 পর্যন্ত দিও, 131, 131টাও কিন্তু দেওয়া যায়। 130 পর্যন্তই দিও, তাহলে 121 থেকে 130 এইগুলোই হলো অপ্রকাশের অধিকার। আচ্ছা পরে আমরা যাই, দাঁড়াও দেখি একটু দেখে নিই, চলি না, থামা। এই যে বিশেষ অধিকার, দেখো 17 পাতাটা বের করো, ভাষ্যর শুরুতে বের করো 17 পাতা, এখানে দেখিও কিছু অনেক কথা লেখা আছে, এগুলো তো আমরা ভালো করে পড়ি না। এখানে একদম 134 ধারা পর্যন্ত দিছে, মানে পুরো চ্যাপ্টারটার আলোচনা করছে। তো 130, 131ও দিছে, বুঝতে পারছো? আদালতে যারা বিচার প্রার্থী, একবারে লাস্টের প্যারার উপরের প্যারাটা দেখো, মানে ওই ওই অধ্যায়ের 9 অধ্যায়ের। তাহলে আদালতে যারা বিচার প্রার্থী হয়ে আসেন তাদের সত্য প্রমাণের মৌলিক দলিলগুলো দাখিল করতে তারা বাধ্য, কিন্তু যারা সাক্ষ্য দিতে আসেন তাদের সত্যের দলিল তারা দাখিল করতে বাধ্য নন। 130 ধারা পড়তেছি কিন্তু। তাহলে যারা বিচার প্রার্থী হয়ে আসেন, কারা আসেন? মামলার দুই পক্ষ, তারা তাদের সত্য প্রমাণের মৌলিক দলিলগুলো দাখিল করতে বাধ্য। তোমার আর আমার মামলা, আমরা দলিল দাখিল করতে বাধ্য, কিন্তু যে ব্যক্তি সাক্ষ্য দিতে আসছে তিনি তার দলিল কেন দাখিল করবেন আদালতে, এটা তিনি বাধ্য নন। কিন্তু যেই দলিল আদালতে দাখিল করতে চান সেই ব্যক্তি বা প্রতিনিধির সাথে যদি সাক্ষীর চুক্তি হয়ে থাকে তখন এই বিশেষ অধিকার তিনি আর দাবি করতে পারেন না। বুঝতে পারছি? সাক্ষীর যেমন সত্যের দলিল দাখিল করিবার ব্যাপারে বিশেষ অধিকার লাভ করে, তেমনি তার স্থলাভিষিক্ত ব্যক্তিও অনুরূপ অধিকার লাভ করে। অর্থাৎ তুমি জরিনা, তুমি যদি দলিলটা দাখিলের জন্য অস্বীকার করো যে আমি মামলার পক্ষ নই, আমি দলিল দেখাবো না, তাহলে তুমি নাই, তোমার স্থলাভিষিক্ত অন্য কেউ আছে, তুমি বিদেশে চলে গেছো, দলিলটা অন্য কাউকে দিয়ে গেছো, সেই ব্যক্তিও অস্বীকার করতে পারবে যে এই দলিল যদি অপর লোকের দখলে থাকিতে তিনি অস্বীকার করিতে পারিত, তাহলে আমিও অস্বীকার করব। ভাষাগুলো একটু সাধু বা একটু কঠিন হলেও বুঝে দেখো, একদম সোজা। মনে করো আমার দলিল আমি দেখাবো না আদালতে, এটা আমার অধিকার আছে। কত ধারা? 130 ধারা। 130 ধারা আমার অধিকার, কিন্তু আমি নাই, আমার জায়গায় অন্য কেউ আছে, বাড়িতে মিজান সাদ্দাম ভাইয়াকে রেখে গেছি, মিজান সাদ্দাম ভাইয়ের কাছে দলিল আছে। তো উনিও বলতে পারবে যে সাক্ষ্য আইনের 130 ধারা মোতাবেক এই দলিলের মালিক যে আমার বড় বোন, সে যেহেতু কি করছে, আমাকে দলিলের দায়িত্ব দিয়ে গেছে, এই দলিল সে থাকলে দাখিল করতো না, তাহলে আমিও এই দলিল এখন দাখিল করতে পারবো না যতই আমার দখলে থাকুক। এটাই হলো 131 ধারা, বুঝতে পারছো? তাহলে 131 পর্যন্ত দিয়ে দিও। 121 থেকে 131 এই পর্যন্ত আমরা ব্যবহার করব। আর 132টা হলো, দেখো, যেই প্রশ্নের উত্তর দিলে উত্তরদাতা সাক্ষী অপরাধী গণ্য হইতে পারেন সেই প্রশ্নের উত্তর সম্পর্কে সাক্ষীর কোনো বিশেষ অধিকার নাই। তাহলে 32 তাহলে আর দেয়া যাচ্ছে না, 31 পর্যন্ত। তাহলে এই সম্পর্কে সাক্ষীর আর কোনো বিশেষ অধিকার নাই, তবে সমস্ত অবস্থা আদালতকে সম্যক রূপে জ্ঞাত করাইতে পারেন এবং আদালতের নিকট বিষয়টি প্রকাশের অনুমতি প্রার্থনা করতে পারেন। এতদ সত্ত্বেও যদি আদালত সাক্ষীকে সেই
প্রকাশ করতে বাধ্য করেন, তাহলে তিনি তবে তদ্বারা সাক্ষী ফৌজদারিতে সোপর্দ হইবেন না, কিন্তু মিথ্যা সাক্ষ্য দায়ে তাকে দণ্ডিত করা যাবে। তাহলে দেখো 132 ধারায় আদালতের ক্ষমতা, আমি বলছিলাম যে আদালত চাইলে কোনো ব্যক্তিকে জোর করে যে কোনো কিছু বলাতে পারবে, সেটা যদি অপরিহার্য হয়ে যায়। 132 ধারাটা হলো এই যে আমরা 161 ধারা পড়ি না, 161, দেখো 161-তে পুলিশ অফিসার কিন্তু জোর করে কথা বলাইতে পারবে না, কিন্তু আদালত আবার পারবে। তাহলে সেটা হলো সাক্ষ্য আইনের 132 ধারায় মূলত। এখন ওই লোক যদি বলে যে না, আমি এটা যদি প্রকাশ করি মহামান্য আদালত, তাহলে আমি তো দণ্ডিত হয়ে যাব, ফৌজদারিতে সোপর্দ হব, এভাবে যদি তিনি আদালতকে বলে, তখন আদালত কি করবে? তারপরেও তাকে জোর করে এই কথা বলাইতে পারবে, হ্যাঁ। তবে এই সাক্ষ্য দানের জন্য তাকে আর কি করবে না, দণ্ডিত করবে না। আমি উদাহরণ দিয়ে বলছিলাম যে কোনো একজন ব্যক্তি, একটা বাড়িতে ডাকাতি অনুষ্ঠিত হয়, ডাকাতি করাকালীন সময়ে ওই বাড়িতে উনি অনধিকার গৃহপ্রবেশ করেন চুরির উদ্দেশ্যে। পরবর্তীতে ঘটনাক্রমে তিনি, দেখা যায় যে তিনি ওইখানে উপস্থিত ছিলেন, তাকে প্রত্যক্ষদর্শী সাক্ষী করা হয়। এখন তিনি যে চুরির উদ্দেশ্যে ছিলেন এটা আর তথ্য পাওয়া যায় নাই, তাকে কাঠগড়ায় দাঁড় করানো হলো, তাকে জিজ্ঞাসা করা হলো যে ঘটনা, যে ডাকাতির ঘটনা যে ঘটলো ওই দিন আপনি ওখানে কি করতে গেছিলেন, আপনার তো ওই বাড়ির সাথে কোনো সম্পর্ক নাই। তখন উনি চুপ করে আছে, তখন আদালত ওনাকে জোর করতে পারবে। এখন উনি যদি বলে দেয় যে আমি তো আসলে চুরি করার উদ্দেশ্যে ওই বাড়িতে প্রবেশ করেছিলাম, তাহলে ওনার দণ্ড হয় না? উনি তো এটা স্বীকারোক্তি দিয়ে দিল প্রকাশ্য আদালতে, তাই না? কিন্তু দেওয়ার পরেও এই স্বীকারোক্তি তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, বা ওই ব্যক্তিকে ফৌজদারিতে আপনি সোপর্দ করতে পারবেন না। এটাই হলো 132 ধারার বিধান। সাক্ষীকে আদালত প্রশ্নের উত্তর দিতে বাধ্য করতে পারবে, যদিও সে অপরাধে জড়িত হয়ে যায়, যদিও সে কি হয়, ফৌজদারিতে সোপর্দ হয়, সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে অথবা তার দণ্ড হতে পারে, তারপরেও এরকম প্রশ্নের উত্তর তাকে দিয়ে দেওয়ানো যাবে। কিন্তু সে যে উত্তর দিল এই উত্তরের উপর ডিপেন্ড করে তাকে দণ্ড প্রদান করা যাবে না। তাহলে আপনি তাকে, সাক্ষীকে জোর করে বলাইলেন, সাক্ষী বলল, কিন্তু এটার উপরে ভিত্তি করে আপনি তাকে দণ্ডিত করতে পারবেন না। হ্যাঁ, তবে যদি সে মিথ্যা সাক্ষ্য দেয়, পরবর্তীতে এটা প্রমাণ হয়, তখন তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দানের জন্য দণ্ডিত করা যাবে। তাহলে এরকম যদি তুলনা আসে, সাক্ষ্য আইনের 161 ধারার ফৌজদারি কার্যবিধি 161 ধারার সঙ্গে সাক্ষ্য আইনের 132 ধারার তুলনামূলক আলোচনা করুন, তাহলে কি লিখবেন বলেন? ওখানে লিখবো আমরা পুলিশ অফিসার কর্তৃক গৃহীত কোনো ব্যক্তির ঘটনা সম্পর্কে পুলিশ অফিসার কর্তৃক গৃহীত জবানবন্দি বা বিবৃতি, আর এদিকে লিখবো আদালত কর্তৃক কোনো সাক্ষীর নিকট থেকে গৃহীত জবানবন্দি। এখানে পুলিশ অফিসার ঘটনা সম্পর্কে সকল বিষয়ে জিজ্ঞাসা করবেন, এগুলো সকল প্রশ্নের উত্তর দিতে তারা বাধ্য, কিন্তু তারা এগুলো উত্তর দিতে বাধ্য নয়। আর আদালত তাদেরকে এগুলোর উত্তর যদি তারা দিতে নাও চান, তারপরেও তাকে বাধ্য করতে পারবে। পুলিশ অফিসারের নিকটে বিবৃতি দানের জন্য সেই ব্যক্তিকে বাধ্য করার কোনো সুযোগ নাই, আদালত কিন্তু বাধ্য করতে পারবে। এরপর যদি বিবৃতি দান করে, তাহলে আদালত তাকে দণ্ডিত করবে না, কিন্তু মিথ্যা সাক্ষ্য দানের জন্য অভিযুক্ত করবে। আর পুলিশ অফিসারের নিকটে বিবৃতি প্রদানের ক্ষেত্রে এই ধরনের নিয়ম নাই যে কি করবে, তাকে জোর করে বাধ্য করাবে বা বাধ্য করার পরে তার বিরুদ্ধে ব্যবস্থা। হ্যাঁ, ইচ্ছা করে যদি সে বিবৃতি প্রদান করতে না চায়, সেক্ষেত্রে তো বিভিন্ন বিবৃতি দিতে চাইলো না, অস্বীকার করলো, জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করা, কত ধারা পেনাল কোডে দণ্ড আছে না? তাহলে ওই দণ্ডটাও আমরা লাগাই দিতে পারবো। অথবা পুলিশ 179 প্রশ্নের কত, উত্তর 179। 179। 179 আর প্রশ্নের 180-তে হলো বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার করা, ওটা অবশ্য অন্য বিষয়। তাহলে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর না দিলে সেই ব্যক্তি আবার দণ্ডিত হওয়ার সুযোগ আছে। আর সাক্ষ্য আইনের 132 ধারায় আবার এরকম কিছু বলা নাই যে দণ্ড দেয়া যাবে, তাহলে দণ্ড কিন্তু দেয়া যাবে না, তবে যদি মিথ্যা সাক্ষ্য দেয় তার জন্য দণ্ডিত করা যাবে। এরপরে আসেন 133 ধারাটা, দুষ্কর্মের সহযোগী একজন যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবে। এগুলো কিন্তু সব সাক্ষী সম্পর্কিত, আমরা প্রথমেই পড়লাম না, সাক্ষী সম্পর্কিত। তাহলে দুষ্কর্মের সহায়তাকারী তো আমরা জানি, দুষ্কর্মের সহায়তাকারী কাকে বলে? যদি সংজ্ঞা আসে দুষ্কর্মের সহায়তাকারী কাকে বলে, কত ধারা থেকে উত্তর করব বলেন? পেনাল কোড থেকে পেনাল উত্তর হবে কোডের না? 108। হুম। হ্যাঁ, তাহলে দুষ্কর্মের সহায়তাকারী যদি সংজ্ঞা আসে, কোনো আইন উল্লেখ না থাকে, পেনাল কোডের 108 দিব আমরা। এরপরে আসেন দুষ্কর্মের সহায়তাকারী যিনি, তিনি একজন যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবেন। কারণ দেখেন, আপনি আমি দুজনেই যদি একসাথে অপরাধ সংগঠন করি, দুজনে কি করলাম না করলাম দুজনেই তো জানি। তাহলে দুজনে জানলে একজন আরেকজনের পক্ষে সাক্ষ্য দিতেই পারি। যখন কোনো মামলার সুরাহা সহজে পাওয়া যায় না, তখন কি করে আদালত ওই ব্যক্তিকে ক্ষমার প্রস্তাব দেয়। এই ব্যক্তিরাই হলেন অপরাধের সহযোগী। ক্ষমার প্রস্তাব গ্রহণ করে যদি কোনো ব্যক্তি
ব্যক্তি তার সঙ্গে একই সঙ্গে অপরাধকারীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়, সেই সাক্ষ্যটা আদালতে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। কত ধারা? 133 ধারা। তাহলে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কথাগুলো ঘুরতেছে দেখেন। দুষ্কর্মের সহায়তাকারী পেনাল কোড, আবার তাকে দুষ্কর্মের সহায়তাকারী, ঠিক আছে, আপনি তিনজনকে অ্যারেস্ট করছেন, তিনজন, এরকম যদি প্রশ্ন দেয় আপনাদেরকে, তাহলে কিভাবে সৃজনশীল প্রশ্ন দিলে কিভাবে লিখবেন যে কোনো অপরাধী কোনো অপরাধে অভিযুক্ত সকল ব্যক্তিকে রেহাই প্রদানের থেকে একজন ব্যক্তিকে রেহাই প্রদান করা উত্তম। কি লিখবেন বলেন? এটা কিন্তু আপনার কোন প্রশ্ন? এই যে সাক্ষ্য আইনের রাজসাক্ষীর প্রশ্ন বা হচ্ছে সিআরপিসির রাজসাক্ষীর প্রশ্ন। একটি অপরাধে অভিযুক্ত সকল ব্যক্তিকে রেহাই দেওয়ার থেকে একজন ব্যক্তিকে রেহাই দিয়ে বাকিদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা উত্তম বিচার পন্থা বলে বিবেচিত। তাহলে কত ধরনের প্রশ্ন দিতে পারে। তাহলে এরকম প্রশ্ন যদি দেয়, তাহলে আপনারা কিভাবে উত্তর করবেন? তখন আপনারা লিখবেন যে সকল অপরাধের ক্ষেত্রে, ওই যে রাজসাক্ষী থেকে একটু দিয়ে দিবেন 337 দ্বারা, যে সকল অপরাধের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে কোনো অপরাধীদের বিরুদ্ধে কোনো উপযুক্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় না, সেই ক্ষেত্রে ওই বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য আদালত অপরাধের সহযোগী ব্যক্তিকে ক্ষমার প্রস্তাব করতে পারেন। এই ক্ষমার প্রস্তাব গ্রহণের পর সংশ্লিষ্ট ব্যক্তি যদি কি করেন, আদালতে ওই বিষয়ে সাক্ষ্য দেন, তার এই সাক্ষ্য আইনের 133 ধারা মোতাবেক তার সহযোগী আসামিদের বিরুদ্ধে উপযুক্ত সাক্ষ্য বলে বিবেচিত হবে। তার এই সাক্ষ্যের উপর ভিত্তি করে তাদেরকে দণ্ডিতও করা যাবে। কিন্তু ওই ব্যক্তিকে তো আদালত ক্ষমার প্রস্তাব করছে বা 138 ধারা অনুযায়ী ক্ষমা করেই দিছে। তাহলে যে একজন অপরাধী, সে অপরাধীকে ক্ষমা করলো, ঠিক আছে, বাকি অপরাধীদেরকে দণ্ডিত করা গেল। তাহলে উপরের আলোচনা থেকে বলা যায় যে সকল অপরাধীকে রেহাই দেওয়ার চেয়ে একজনকে রেহাই দিয়ে বাকিদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা উত্তম বিচার পন্থা বলে বিবেচিত। তাই কিনা বলেন? আপনার যদি আপনি ক্ষমার প্রস্তাব না দেন, তাহলে আপনি সাক্ষ্য প্রমাণও পাচ্ছেন না, বাকিরা সবাই বেকসুর খালাস পেয়ে যাচ্ছে। তাহলে বাদীর প্রতি কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হইলো? হইলো না। কাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এগুলো করা, এগুলো নিয়ম রেখে রাখছে আর কি আইনের মধ্যে। বুঝতে পারছি? তাহলে এরকম আসতে পারে, সবগুলো মিলে যৌথ প্রশ্ন হতে পারে। আবার দুষ্কর্মের সহায়তাকারী কখন যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবেন? তাহলে 133 ধারায় তিনি সাক্ষ্যদানের যোগ্য হবেন বা উপযুক্ত ব্যক্তি বলে বিবেচিত হবেন। এখানে কিন্তু আবার 118 ধারা নিয়ে আসেন না, ঠিক আছে? 133-এ আলাদা করে বলাই আছে, দেখেন, দুষ্কর্মের সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেয়া, মানে দুষ্কর্মের সহযোগী, আরো একটা সহযোগী দিলে ভালো হতো, তার সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার উপযুক্ত ব্যক্তি বলে গণ্য হবেন। এবং তার অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে, তার মানে কি, সে যে সাক্ষ্য দিছে এই সাক্ষ্যের সমর্থনে আর অন্য কোনো সাক্ষ্য নাই, তারপরেও তার অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে সাজা দেয়া হলে কেবলমাত্র সেই কারণে সাজা বেআইনি হবে না, তারপরে ওই ব্যক্তির সাজা বাকি ব্যক্তিদের সাজা আইনানুগ হবে। এবার আসেন, দুষ্কর্মের সহায়তাকারীকে আপনি প্রস্তাব দিলেন, তিনি প্রস্তাবে রাজি হলেন, রাজি হয়ে এই যে তিনি সত্য কথা বলবেন, এটা বিশ্বাস করার এত বেশি কোনো কারণ নাই। তাহলে দুষ্কর্মের সহযোগী কেন বিশ্বাসের অযোগ্য? তিনি তো আরো দ্বিগুণ অপরাধী। দুষ্কর্মের সহায়তাকারী ব্যক্তি যিনি রাজসাক্ষী হলেন, তিনি আরো বেশি অপরাধী না? দেখেন, একে তো তিনি নিজে অপরাধ সংগঠন করেছেন, অপরাধ সংগঠনের স্বীকারোক্তির মাধ্যমে অপরাধের দায় কমে না। দায় কি কমে? আমি যে অপরাধ স্বীকার করলাম যে আমি খুন করছি, এই যে আমি স্বীকারোক্তি দিলাম, তাতে কি খুন কমে গেল বা খুনের কোনো দায় হলো? তাহলে যিনি নিজেই অপরাধ করেছেন, স্বীকারোক্তির মাধ্যমে অপরাধের গুরুত্ব কমে যায় না, অপরাধী মানে অপরাধী। আবার তিনি যাদের সাথে বন্ধুত্ব করে হাত মিলিয়ে একই সাথে অপরাধ করেছেন, তাদের বিরুদ্ধেই তিনি আবার আজকে সাক্ষ্য দিচ্ছেন, কেন? নিজের প্রাণ বাঁচানোর জন্য। তাহলে চিন্তা করেন তিনি আর কত বিপজ্জনক। এই জন্য দুষ্কর্মের সহযোগী বিশ্বাসের অযোগ্য বলে বিবেচিত হবে। এরপরে আসেন 114 ধারা, একটু একটু আলোচনা করে দেই, তাহলে আপনাদের আর এটা নিয়ে ঝামেলা হবে না। 114 ধারাটা কিন্তু আদালতের অনুমানের ধারা। কিসের ধারা? অনুমানের ধারা। আপনারা 4 ধারায় যে অনুমানটা পান, পুরো সাক্ষ্য আইনের বিভিন্ন বিষয় সম্যক অনুমান আছে 4 ধারায়। আদালত কখন অনুমান করতে পারবে, কোনটার একটু জোরালো অনুমান হবে, কোনটা চূড়ান্ত প্রমাণ বলে বিবেচিত হবে, এরকম। তাহলে 4 ধারা হলো সকল অনুমান একত্রে 4 ধারায় বলা আছে। আদালত প্রথমে কোনো একটা বিষয়ে অনুমান করে নিতে পারবে, তারপরে সাক্ষ্য প্রমাণ আহ্বান করতে পারে, বা বাকি পক্ষ বিপক্ষ তখন আদালতে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করবে। এবার আসেন 114 ধারার অনুমানটা আবার কেমন। 114 ধারার অনুমান হলো যে ঘটনাটা স্বাভাবিকভাবে ঘটার কথা। আচ্ছা, উপর থেকে আপনি একটা ঢিল মারলেন, উপর থেকে অনেক বড় একটা পাথর দিলেন, একটা ব্যক্তির মাথায় গিয়ে পড়া, আপনি ব্যক্তির মাথা বরাবর সোজা ফেললেন, তাহলে উপর থেকে একটা পাথর ফেললে নিচেই পড়বে, এটাই নিয়ম।
ডানেও যাবে না বামেও যাবে না, সরাসরি নিচেই পড়বে। তাহলে একটা স্বাভাবিক যে গতিধারা ঘটনার এটাই ঘটবে, এটাই আদালত অনুমান করতে পারবে। এই অনুমানটা হলো 114 ধারা। কতিপয় বিষয়ের অস্তিত্ব, কিছু কিছু বিষয়ের অস্তিত্ব আদালত নিজেই অনুমান করে নিতে পারে। অনেকগুলো অনুমানের কথা বলা আছে, অর্থাৎ স্বাভাবিকভাবে যে ঘটনাটা ঘটে, প্রাকৃতিক যে ঘটনা, সেই ঘটনাটা ঘটেছে বলে, স্বাভাবিকভাবে ঘটেছে বলে আদালত ধরে নিতে পারেন। তাহলে 114 ধারার অনুমানটা হলো সাধারণ ঘটনার অনুমান। এত কিছু বলার পিছনে কারণ হলো, দেখেন খ নাম্বার প্রশ্নটা, খ নাম্বার যে উদাহরণটা, এটা বলবো আমি। গুরুত্বপূর্ণ তথ্যাদি সমর্থিত না হইলে দুষ্কর্মের সহযোগী বিশ্বাসের অযোগ্য বলে বিবেচিত হবেন। তাহলে আমরা একটু আগে কি পড়লাম, 133 ধারা, দুষ্কর্মের সহযোগী তিনি যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবেন। তার সাক্ষ্যে যদি কোনো কিছুর সমর্থন নাও থাকে, তারপরেও বাকি অপরাধীদেরকে দণ্ড দেয়া যাবে। তাই বললাম কিনা? আবার 114 ধারায় কি বলতেছে দেখেন, তার যে সাক্ষ্য সেটাতে যদি গুরুত্বপূর্ণ তথ্য না থাকে, বা তার সাক্ষ্যটাকে যদি গুরুত্বপূর্ণ তথ্য সমর্থন না করে, তাহলে তিনি বিশ্বাসের অযোগ্য বলে বিবেচিত হবেন। আদালত ধরেই নিতে পারবে যে এই লোক যেহেতু, মানে সে আদালতের প্রস্তাবে রাজি হয়েছে, সে কি করছে, রাজসাক্ষী হওয়ার জন্য রাজি হয়েছে, কিন্তু পরবর্তীতে তার কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্যই পাওয়া গেল না, সহযোগী আসামিদের বিরুদ্ধেও পাওয়া গেল না, তার নিজের বিরুদ্ধেও পাওয়া গেল না। তাহলে বোঝা যাচ্ছে না, আদালত অনুমান করে নিতে পারবেন এই লোক বিশ্বাসের অযোগ্য, বা আদালতকে সে ভুল পথে পরিচালিত করছে। এই জন্য মূলত 114 ধারাটা, অর্থাৎ আদালত কিছু ঘটনা আগে থেকেই অনুমান করে নিতে পারবে। তাহলে আপনি রাজসাক্ষী হলেন, ক্ষমারও জন্য প্রস্তাব দিল, রাজিও হলেন, আবার আপনি সত্য কথা গোপন করলেন, কিছু কিছু কোনো কিছু বললেনই না, যাতে সহযোগী আসামিদেরকেও বাঁচানো যায়, আপনি নিজেও বাঁচেন। তাহলে কি কি লাভ হলো বলেন? তখন কি ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো? তো আদালত এই বিষয়গুলো অনুমান করতে পারবে। যদি অনুমান আসে তাহলে 114 ধারা থেকে উত্তর করব। আর যদি বলে দুষ্কর্মের সহযোগীর অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতেও সহযোগী অপরাধীদেরকে দণ্ডিত করা যায়, তখন 133 ধারা থেকে উত্তর করব। আদালত যদি দেখেন দুষ্কর্মের সহায়তাকারীর সাক্ষ্যের সমর্থনে গুরুত্বপূর্ণ তথ্য নাই, তাহলে তিনি বিশ্বাসের অযোগ্য বলে বিবেচিত হবেন। 114 ধারা থেকে উত্তর। দুষ্কর্মের সহযোগী কেন বিশ্বাসের অযোগ্য বলে বিবেচিত হবে, 133-এর ভাষ্য। তাহলে পার্থক্য বুঝতে পারছি। এরপরেও আপনারা 133-এর জায়গায় 114 লিখে আসবেন, এরকমই হয়। পরের ধারায় যাই আমরা, তাহলে 133 পড়লাম, 134 পড়ি। 134-এ বলছে সাক্ষীর সুনির্দিষ্ট সংখ্যা নাই। এই যে সাক্ষীর সংখ্যা কতজন হবে না হবে সেটা আদালত নির্ধারণ করতে পারবেন। কতজন, অনেক সময় কিছু মামলায় একজন সাক্ষী দিয়েও প্রমাণিত হয়, আবার অনেক সময় একাধিক সাক্ষ্য দ্বারাও কি করা যায় না, প্রমাণ করা যায় না। এই এই হলো এখানে, এখানে এত বেশি জটিল নয়, ঠিক আছে। পরের হলো এই, এখানে আবার আরেকটা প্যাচ লাগে 135 ধারা নিয়ে আর 138 ধারা নিয়ে। 135 হলো আদালতে আপনি সাক্ষীদেরকে হাজির করবেন তার ক্রম, অর্থাৎ আদালতে কোন সাক্ষী আসবে কোন সাক্ষী আসবে না এই সংক্রান্তে ফৌজদারি দেওয়ানি দণ্ডবিধিতে যদি, ফৌজদারিতে বা দেওয়ানি কার্যবিধিতে যদি আলাদা কোনো সুস্পষ্ট বিধান থাকে, তবে সেই বিধানটা প্রযোজ্য হবে। আদালতের সদ্বিবেচনাও হতে পারে, আদালত বলতে পারে যারা যারা প্রত্যক্ষদর্শী সাক্ষী শুধু তাদেরকে সমন দিয়ে ডাকেন, এরকমও করতে পারে। আর 138 ধারা হলো আপনি কোনটার পরে কি নিবেন, আগে কি নিবেন পরে কি নিবেন। তাহলে দুইটা ক্রম বুঝতে পারি না, দুইটা ক্রম আপনারা কিন্তু এটাও প্যাচ লাগিয়ে ফেলেন। সাক্ষীদেরকে উপস্থিত করা, সাক্ষ্য গ্রহণের ক্রম, এটা একটা আলাদা বিষয়। আর জেরা জবানবন্দি গ্রহণের ক্রম, এটা একটা আলাদা বিষয়, ঠিক আছে। আর এগুলো তো সংজ্ঞাগুলো পারেন। এবার আসেন 136 ধারাটা, জজ সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন। এখন যদি আপনাদেরকে এরকম প্রশ্ন দেয় যে কোন সাক্ষ্য আগে আদালতে প্রাসঙ্গিক হয় নাকি আগে আদালতে প্রমাণিত হয়, বিষয়টি আলোচনা করুন। বা সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হওয়ার আগে সেই বিষয়টি কি হতে হবে, সেই বিষয়টি প্রমাণিত হতে হবে, এরকম যদি আসে উক্তিটি ব্যাখ্যা করুন। তাহলে কত ধারা থেকে উত্তর করবেন? 136 ধারা থেকে কিন্তু উত্তরটা দিতে হবে। কোন বিষয় প্রমাণিত হওয়ার আগে, কোন বিষয় প্রাসঙ্গিক হওয়ার আগে কি হতে হবে, প্রমাণিত হতে হবে। তবে এই বিষয়ে আদালত গ্রহণ করবে কি করবে না আদালত সিদ্ধান্ত নেবে। এটাই হলো 136 ধারা। তাহলে এটা কেমন কথা? মনে করেন ওই যে মনে আছে আপনাদের, মৃত্যুকালীন জবানবন্দি যদি আপনি আদালতে দিতে চান, কোনো একজন ব্যক্তি যে রেবেকা স্যার মারা গেছে, এই যে তার মৃত্যুকালীন জবানবন্দি এভাবে আদালতে উপস্থাপন করলেন, তাহলে আপনাকে আগে দেখাতে হবে যে আমি মারা গেছি বা আমি মৃত। এই বিষয়টা প্রমাণিত হলে তবেই আদালত সিদ্ধান্ত নিবে আপনার যে মৃত্যুকালীন জবানবন্দিটা আপনি আদালতে দাখিল করলেন সেটা গ্রহণযোগ্য হবে কি হবে না।
বুঝতে পারছি আমরা বিষয়টা। এই হলো 136 ধারা, জজ সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন। একটু পড়লেই আপনারা দেখতে পারবেন এই কথাটা যেটা আমি বললাম সেটাও আছে উদাহরণে। দেখেন, প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে এক ব্যক্তির বিবৃতি প্রমাণ করার প্রস্তাব করা হলো। যেই ব্যক্তি মৃত বলে দাবি করা হচ্ছে বিবৃতি 32 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক। এখন আসেন, এই 32 ধারা অনুযায়ী যখন আপনি বিবৃতিটা আদালতে প্রমাণের জন্য প্রস্তাব করলেন, তখন এই বিবৃতি সম্পর্কে সাক্ষ্য দেওয়ার আগে আপনাকে প্রমাণ করতে হবে ওই ব্যক্তি মৃত। তাহলে আপনি আগে মৃত প্রমাণ করবেন, এরপরে আদালত চিন্তা করবে যে এই জিনিসটা প্রাসঙ্গিক হবে কিনা বা গ্রহণযোগ্য নিবে কিনা, তারা গ্রহণযোগ্য করবে কিনা। তাহলে আগে তাহলে প্রমাণ হয়, এরপরে প্রাসঙ্গিকতা পায়। এভাবে আপনাকে ব্যাখ্যা লিখতে হবে যে কোনো ঘটনা আদালতে উপস্থাপন করতে গেলে ঘটনার নেপথ্যে যেটা সেটা আগে আদালতে প্রমাণ হতে হবে, এরপরে এটা আদালতে গ্রহণযোগ্যতা পাবে। আর আদালত এই গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন, বা কোন সাক্ষ্য প্রাসঙ্গিক হলেই সেটা আদালতে, কোনো সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক হলেই কিন্তু প্রমাণিত হয় না, এই জন্য আগে প্রমাণিত করতে হবে, প্রমাণ করতে হবে ঘটনাটা, এরপরে সেটা আদালতে গ্রহণযোগ্যতা পাবে। এইভাবে আমরা উত্তর লিখবো, ঠিক আছে? আরেকটা উদাহরণ পড়ি, উদাহরণ দেখেন, চোরাই মাল বলিয়া জানিয়া চোরাই মাল গ্রহণ করিবার দায়ে অভিযুক্ত হয়েছে, তার দখলে উক্ত মালামাল রাখার কথা তিনি অস্বীকার করলেন। তখন তাকে প্রস্তাব দেয়া হলো যে আপনি যে মালামাল আপনি অস্বীকার করলেন, আপনি কি করেন, এটা প্রমাণ করেন। ইহা প্রমাণ করার প্রস্তাব করা হইতেছে। অস্বীকৃতির প্রাসঙ্গিকতার পরিচয় সম্পত্তির পরিচয়ের উপরে নির্ভর করে। তিনি যে অস্বীকার করলেন, এই সম্পত্তির পরিচয়ের উপরে নির্ভর করবে। দখলের অস্বীকৃতি প্রমাণের পূর্বে আদালতের সদ্বিবেচনায় সম্পত্তির পরিচয় দানের নির্দেশ দিতে পারে, অথবা পরিচয় দানের পূর্বেই দখলের অস্বীকৃতি প্রমাণের অনুমতি দিতে পারে। এটা আদালতের উপর ডিপেন্ড করবে যে আপনাকে ওই ব্যক্তি মৃত এটা প্রমাণ করতে বলবে কি বলবে না। এই যে কোনো ব্যক্তির কাছে যে সম্পত্তি পাওয়া গেল, চোরাই মাল পাওয়া গেল, উনি তখন এটা অস্বীকার করলেন যে না এটা চোরাই মাল নয়, অথবা আমি চোরাই মাল রাখি নাই, এবং এটা তাকে প্রস্তাব দেওয়া হলো যে আপনি এটা প্রমাণ করেন। এখন অনেক সময় হয় কি, আদালত কি করতে পারবে, এই যে অস্বীকৃতি এটা প্রমাণ করার আগেই বলতে পারবে যে ঠিক আছে, সম্পত্তির পরিচয় দেন তো, আপনি এই সম্পত্তি কোথা থেকে পেলেন, কিভাবে আপনার রুমে আসলো, আপনি কিভাবে এটা দখলে আসলো আপনার। আবার অনেক সময় এই পরিচয় দেওয়ার পূর্বেই দখলের অস্বীকৃতি, যে আপনার যে বলতেছেন আপনার দখলে না, তাহলে কার দখলে, সেই ব্যক্তি কে, যেহেতু আপনার কাছ থেকে পেলাম আমরা, এটা আপনার দখলে, তাহলে আপনি যদি বলতেছেন যে আপনার নয়, তাহলে কার এটা। তাহলে এই সম্পত্তি, সেই সম্পত্তির পরিচয় প্রদানের পূর্বে দখলের অস্বীকৃতিটা প্রমাণেরও সুযোগ দিতে পারে, এটা নির্ভর করবে আদালতের উপরে। এই যে দেখেন নিচে একটা ভাষ্যর একটা লাইন এক প্যারার পরে দেখেন, এই কারণে এই বিধান দিয়েছে যে মামলায় পক্ষবৃন্দ যখন সাক্ষ্য দিতে চাবেন, আপনি একটা সাক্ষ্য দিতে চাচ্ছেন, চাহিবেন, তাহা যে প্রাসঙ্গিক আদালত সেটা যাচাই করে নিবেন। তাহলে আপনি সাক্ষ্য দিতে আসছেন, আপনি সাক্ষ্য দিতে আসলে সব সাক্ষ্য আদালতে নিবে, নিবে না। কত ধারায় যে অন্য সাক্ষ্য আদালত নিবে না, বলেন তো, উত্তর দেন। যে কোনো সাক্ষ্য যে আদালত গ্রহণ করবে না, এটা কত ধারার বিধান? ঘুমাচ্ছেন আপনারা? ঘুমান, পরীক্ষার খাতা পাওয়ার পরেও ঘুমাইয়েন। প্রশ্ন বোঝেন না, প্রশ্ন জরিনা, প্রশ্ন বোঝনি? তুমি আদালতে প্রশ্ন সাক্ষ্য দিতে, বুঝি তুমি আদালতে সাক্ষ্য দিতেও তো দিতে পারি গেছো, শোনো, আদালতে সাক্ষ্য দিতে গেছো, গিয়ে বলতে শুরু করছো, তো আদালত তোমার সব সাক্ষ্য নিবে? নিবে না তো। না। যতটুকু যতটুকু বুঝি। আদালতের দরকার অতটুকু নিবে। কত ধারা? সাক্ষ্য দেখি আইনের এই যে পাঁচ যোগ্য ধারা, সাক্ষ্য আইনের 5 ধারা, এটা বলতে পারতেছো না? তুমি দুইটা বিষয়ে কথা বলার সুযোগ আছে আদালতে, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়। এরপরে না হাবিজাবি, যেটা হলো অন্য ঘটনার সাথে ইয়া হয়, অংশরূপে হয়, সেটাও দেয়া যাবে, উপলক্ষ কারণ এগুলোও দেয়া যাবে, সমর্থনমূলক সাক্ষ্য দেয়া যাবে, এগুলো তো পরবর্তী কার্যক্রম, কিন্তু মূল টার্গেট কি, বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের বাইরে কোনো কথা বলতে পারবে না। তাহলে এইটাই বলছে যে কোনো সাক্ষ্য আদালতে কোনো ব্যক্তি দিতে আসলে কিভাবে সেটা মামলার ঘটনার সাথে প্রাসঙ্গিক হয়, আগে আদালত এটা যাচাই করে নিবেন, আগে প্রমাণ করবেন, প্রমাণ করলে যে প্রাসঙ্গিক হবে, তখন যে আমরা তোমার এই কথাটা নেব, নেব কি নেব না, এটা আদালত সিদ্ধান্ত নেবেন, সেটাই হলো 136 ধারার বিষয়। তাহলে বুঝতে পারছি, কোন সাক্ষ্য দিতে চাইলেই সেটা গ্রহণযোগ্যতা পাবে এমন নয়। তাহলে কোন কোন বিষয় গ্রহণযোগ্য হবে, আগে দেখবে যে বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে তোমার সাক্ষ্যটা যাচ্ছে কিনা, বা এই দুইটা জিনিস কভার করে কিনা, এরপরে দেখবে যে ঘটনাটা আসলেও প্রমাণিত কিনা। তাহলে প্রমাণিত হলে কিভাবে প্রাসঙ্গিক হবে, এটা আগে আদালত চিন্তা করে নেবে। এই যে এখানে দেখো, একটু পরি খেয়াল করো।
আচ্ছা, কোনো এক পক্ষ যখন কোনো বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়ার প্রস্তাব করে, মনে মনে কল্পনা করো যে আদালতে একটা বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য আমি প্রস্তাব করলাম, তখন সেই বিষয়টা প্রমাণিত হইলেই কিভাবে তাহা প্রাসঙ্গিক হইবে প্রস্তাবকারী পক্ষকে আদালত জিজ্ঞাসা করতে পারেন। যে আপনি ঠিক আছে মৃত্যুকালীন জবানবন্দি নিয়ে আসছেন, ওই ব্যক্তির মৃত্যুর প্রমাণ আপনি করলেন, কিন্তু এটা কিভাবে আমার মামলার সাথে যায়? এটা কি মামলার সাথে যাচ্ছে? ওই ব্যক্তি তো মামলার পক্ষ বিপক্ষ কেউ নয়, সাক্ষীও নয়, এরকম ধরো আদালত জিজ্ঞাসা করতে পারেন যে প্রমাণিত হলেই সেটা কিভাবে প্রাসঙ্গিক হবে প্রস্তাবকারী পক্ষকে জিজ্ঞাসা করতে পারেন। বিচারক যদি মনে করেন বিষয়টি প্রমাণিত হইলে প্রাসঙ্গিক হবে, তখন তিনি এই সাক্ষ্য গ্রহণ করবেন, অন্যথায় নয়। তাহলে যদি একটু মন দিয়ে পড়ি, ভাষাগুলো কঠিন হলেও কিন্তু বোঝার সুযোগ আছে। আচ্ছা যাক, 137 জবানবন্দি, জেরা পুনর্জবানবন্দি, এগুলো আমরা পারি। কাকে বলে এগুলো দেয়া আছে সংজ্ঞা। এরপরে সাক্ষ্য গ্রহণের ক্রম, কোনটার পরে কোনটা নিবা। এরপরে জেরা করার সময় কিভাবে কিভাবে কি করবে, পল ব্রাউনের সোনালী নীতি আছে, জেরা করার কৌশল আছে, জেরার মাধ্যমে কি কি হয় এগুলো পড়তে বলছি। আর এরপর আসেন 139 দলিল নিয়ে আহত ব্যক্তিকে জেরা, যতক্ষণ না তাকে সমন দিয়ে সাক্ষ্য প্রদানের জন্য ডাকা হয় ততক্ষণ পর্যন্ত যে ব্যক্তি দলিল দাখিল করতে আসছে আপনি তাকে জেরা করতে পারবেন না। এই হলো কত, 139 ধারার বিবেচ্য বিষয়। ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলা আছে কোনো ব্যক্তিকে দলিল দাখিলের জন্য সমন দিয়ে ডাকবে আদালত? এত সময় লাগে উত্তর একশো দিতে আপনাদের? চুরানব্বই, 194, মারি ফেলো আমাকে। 94, 94, 100, 160। 94, আচ্ছা, পুলিশ অফিসার যদি সমন দিয়ে ডাকে সেক্ষেত্রে 160 ধারায় সমন দিতে পারবে, তাই না? সমন দিয়ে ডাকতে পারবে কোনো ব্যক্তিকে মামলার ঘটনা সম্পর্কে অবগত হলে পুলিশ অফিসার তাকে 160 ধারা মোতাবেক সমন দিয়ে ডাকতে পারেন। আবার তদন্তের কাজে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি কত ধারা মোতাবেক দলিল দাখিলের জন্য ডাকতে পারবেন? ওই একটাই ধারা, 94, ঠিক এটা তো আছে। 94। 160 কিন্তু আলাদা বিষয়, তাহলে 160 আমরা এটার সঙ্গে গুলাই ফেলবো না। এরপর আসেন চরিত্র সম্পর্কে সাক্ষ্য, আপনারা এগুলো পারেন। চরিত্র সম্পর্কে কোনো ব্যক্তিকে সাক্ষ্য, কোনো সাক্ষীকে সাক্ষ্য, কোনো সাক্ষীকে আসামির চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা যাবে। এটা কিন্তু সাক্ষীর চরিত্র নিয়ে এখানে কথা হচ্ছে না, ঠিক আছে, এটা হলো আসামির চরিত্র নিয়ে জিজ্ঞাসাবাদ। এরপরে ইঙ্গিতবাহী প্রশ্ন, লিডিং কোশ্চেন, এগুলো আপনারা পারেন। কখন প্রশ্ন করবেন না, জবানবন্দির ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করবেন না, কিন্তু ব্যতিক্রম আছে। যদি বলে জবানবন্দির ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না, এই কথাটির ব্যতিক্রম আলোচনা করুন, তখন লিখবেন যেটা আগে থেকেই প্রমাণিত, পূর্বেই যথেষ্ট রূপে প্রমাণিত হয়েছে। আবার অবিসংবাদিত ভূমিকামূলক যে প্রশ্ন, এই প্রশ্ন জবানবন্দির ক্ষেত্রেও কি করা যায়, ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। এরপরে জেরার ক্ষেত্রে যায় না। এরপরে তো লিপিবদ্ধ বিষয় সম্পর্কে সাক্ষ্য, এই 144 ধারাটা নিয়ে কি বাজে ঝামেলা হয়, তাই না? লিপিবদ্ধ বিষয় সম্পর্কে সাক্ষ্য, সাক্ষীর সাক্ষ্য গ্রহণের সময় যে সম্পত্তি সম্পর্কে তিনি সাক্ষ্য প্রদান করছেন, অর্থাৎ 91, ওই ধারাগুলো আমরা পড়িনি তো, একটু বুঝতে কষ্ট হবে। চুক্তি, মঞ্জুরি, বিলি ব্যবস্থা বা সম্পত্তির স্বত্বাধিকার সম্পর্কে যদি দলিলে কোনো লিপিবদ্ধ হয়েছে কি হয় নাই, এই মর্মে তাকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। একজন সাক্ষীকে কি করা যায় না, দলিল সম্পর্কে জিজ্ঞাসা করা যায় না, তাই না? এই দেখো কিরকম কথাটা, যে বিষয়ে দলিল আছে, তো যে বিষয়ে জমির দলিল আছে সেই বিষয়ে তো মুখের কথার কোনো দাম নাই। আমরা শিখছি না, যদি দলিলি সাক্ষ্য থাকে তাহলে মৌখিক সাক্ষ্য সেখানে কি হবে, বর্জন হবে। তাহলে এই জন্যই বলছে যে কোনো কিছু যদি চুক্তি, মঞ্জুরি বা সম্পত্তির অন্য কোনো বিলি ব্যবস্থা হয় এবং সেই সম্পর্কে দলিল আছে কি নাই শুধু এইটুকু জিজ্ঞাসা করা যাবে, ওই ব্যক্তি সর্বোচ্চ বলতে পারবে যে হ্যাঁ এই বিষয়ে কি আছে, দলিল আছে, তখন দলিল দাখিলের জন্য নির্দেশ প্রদান করতে পারবে। এইটাই বলছে যে যদি জিজ্ঞাসা করেন এবং তিনি যদি বলেন যে হ্যাঁ সেটা দলিলে লিপিবদ্ধ আছে, তখন দলিলের কোনো বিষয় সম্পর্কে তিনি বলতে উদ্যত হন, বিবৃতি প্রদানের উদ্যত হন, আদালত মনে করে না এনার কথা হবে না, তাহলে দলিল যেহেতু আছে দলিল দাখিল হওয়া উচিত, তখন এই বিরুদ্ধ পক্ষ দলিল দাখিল না করা পর্যন্ত ওই দলিল সম্পর্কে আর কোনো মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার অধিকার লাভ করবেন, অথবা মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার অধিকার লাভ করবেন এটা প্রমাণ না হওয়া পর্যন্ত সাক্ষ্যদানের আপত্তি করতে পারেন। তাহলে বুঝতে পারছি আমরা ঘটনা। মনে করেন দলিল নিয়ে আমাকে জিজ্ঞাসা করলো, রেবেকা আপনার সাথে কি মুক্তার কোনো দলিল সম্পাদিত হয়েছে, চুক্তি সম্পাদিত হয়েছে? আমি বললাম যে হ্যাঁ আমাদের দলিল সম্পাদিত হয়েছে। তো দলিলের মধ্যে এরকম করে বলতে গেছি, আদালত তখন আমাকে থামাই দিবে যে দলিলের ভেতরে কি ছিল এটা তো আপনার মুখ থেকে আমরা শুনবো না। তাহলে কিভাবে শুনবেন, দলিল যেহেতু আছে দলিল দাখিল করেন। তো এখন আসেন, এই দলিলটা যদি আমি দাখিল করি, মূল কপি দলিল দাখিল করব আমি প্রাথমিক সাক্ষ্য দ্বারা,
এই দলিলটা যদি দাখিল করি তখন আদালত দলিল সম্পর্কে সিদ্ধান্ত নিবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যতক্ষণ না দলিলটা দাখিল হচ্ছে আদালতে, অথবা মূল দলিল পাওয়া যাচ্ছে না মাধ্যমিক সাক্ষ্য প্রদানের জন্য, ওই যে 65 ধারায় আদালত অনুমতি না দেওয়া পর্যন্ত এই সম্পর্কে আর কোনো সাক্ষ্য গ্রহণের জন্য আদালত আপত্তি করতে পারেন, এইটাই বলছে। তবে হ্যাঁ, দলিলের বিষয়বস্তু সম্পর্কে যখন কোনো ব্যক্তির বিবৃতি প্রাসঙ্গিক হবে, আদালত মেনেই নিল যে দলিল নাই, কোনোভাবে পাওয়া যাচ্ছে না, বা বিষয়বস্তু সম্পর্কে অন্য লোকের বিবৃতি যখন প্রাসঙ্গিক হবে, তখন সাক্ষীকেও এই সম্পর্কে মৌখিক বিবৃতি দেওয়ার জন্য আদালত অনুমতি দিতে পারবে। তাহলে দলিল নিয়ে মুখের কথার গ্রহণযোগ্যতা নাই এই ধারাতে, সেটারও প্রমাণ, আবার একটু কিন্তু ব্যতিক্রমেরও প্রমাণ, যে যখন দলিলের বিষয়বস্তু সম্পর্কে অন্য ব্যক্তির বিবৃতি প্রাসঙ্গিক হবে, তখন সেই সম্পর্কে সাক্ষীকে জিজ্ঞাসা করা যাবে। একটা উদাহরণ আছে দেখবেন, একদম খাপছাড়া একটা উদাহরণ, অনেক কষ্ট উদাহরণটা বুঝতে, তারপরে উদাহরণটা পড়বো। 144 ধারার উদাহরণ আসতে পারে, এগুলো বলছিলাম ক্লাসে আপনাদেরকে। আচ্ছা, 145 ধারা আমরা সবাই বুঝি। 145 ধারা দুইটা অংশ: পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা, আর যে জায়গা জেরা করতেছেন সেই জায়গা সম্পর্কে ওই ব্যক্তিকে বা সাক্ষীকে দৃষ্টি আকর্ষণ করা, আর আগের সাক্ষ্যের সাথে তার যে মিল নাই পরের সাক্ষ্যের, এই বৈপরীত্য প্রদর্শন করা। এরপরে 146 ধারা বলছিলাম পড়তে, যে 146 ধারার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 3 নম্বর পয়েন্টটা। কখন আপনি কি করতে পারবেন? ধর্ষণ মামলার ভিকটিমের পূর্ববর্তী চরিত্র নিয়ে টানাটানি করতে পারবেন। এমনিতেই কি করা উচিত না? চরিত্র নিয়ে টানাটানি করা উচিত না, বা এই সম্পর্কে আদালতে কোনো সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, ভিকটিমের চরিত্র সেন্সিটিভ বিষয়। তবে হ্যাঁ, যদি 146-3 শর্তাধীনে আসে, তখন আদালত কি করতে পারবে? এই চরিত্র সম্পর্কেও বা ব্যভিচারী ব্যক্তির পূর্ববর্তী যৌন আচরণ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবেন। এইবার জরিনা আসো, তোমার প্রশ্নে আসছে 147 ধারার সাথে 132 ধারার কি সম্পর্ক দেখো। এগুলো কিন্তু ধারাবাহিকতা আছে। 132 ধারায় কি হলো ঘটনাটা? সাক্ষীকে জোর করে কথা বলাইলা, তাই না? আদালত, তুমি সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করলা, সে কাচুমাচু করলো, বলতে চাইলো না, পরে তাকে দিয়ে জোর করে কথা আমরা বলাইলাম। এই একই রকম ঘটনা আরেকটা আসছে, কিরকম? সাক্ষীকে উত্তর দিতে যখন বাধ্য করবা, এমন একটা বিষয়ে আলোচনা হচ্ছে আদালতে, যেই বিষয়ে সাক্ষী উত্তর দিতে চাচ্ছে না, বা এখন তুমি বিচারক হিসেবে এই প্রশ্নের উত্তর যদি সাক্ষী না দেয়, তাহলে বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। পরিস্থিতি যখন এরকম হইলো, দেখো এখানে কি বলছে। 146 ধারার একটু রেশ আছে। উক্তরূপ প্রশ্ন, আমি এটা ভালো করে পড়ানোর সময় ভালো করে বলছিলাম, তোমরা খেয়াল করো না দেখে তোমাদের এই পেজগুলো থেকে যায় পরে। উক্তরূপ প্রশ্ন মানে কিরূপ প্রশ্ন? 146-3 যে প্রশ্নের কথা বলা আছে, এইরকম প্রশ্ন যদি কোনো ব্যক্তির এমন বিষয় সম্পর্কে হয় যেটা সংশ্লিষ্ট মামলার বিচার্য কার্যক্রমের সাথে, মামলা বা কার্যক্রমের সাথে প্রাসঙ্গিক, তাহলে এমন একটা প্রশ্ন করছো যে প্রশ্নটা নর্মালি তাকে করা উচিত নয়, বা এটা আদালতে জোর করে বলানো উচিত নয়, কিন্তু এই প্রশ্নের উত্তর ছাড়া কোনো বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, কার্যক্রমের সাথে যদি প্রাসঙ্গিক হয়, সেক্ষেত্রে তুমি 132 ধারার বিধান প্রয়োগ করতে পারবা। তাহলে বুঝতে পারছি 147 কি? 147 হলো বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষীকে এমন প্রশ্ন জিজ্ঞাসা করা হলো যেটার উত্তর সাক্ষী দিতে চাচ্ছে না, কিন্তু আদালত ওই সাক্ষ্য না নেওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তেও যেতে পারছে না, তখন 132 ধারার বিধান অনুযায়ী একইভাবে ওই প্রশ্নের উত্তর দিতেও সাক্ষীকে বাধ্য করা যাবে। আশা করি আজকে আপনাদের এটা পরিষ্কার হয়ে গেছে, যারা প্রথম শুনলেন। আর যারা আগে থেকে শুনছেন তাদের তো স্মৃতি পুনরুজ্জীবিত হলো। আচ্ছা, এরপরে 148 ধারা, এটা হলো আদালতের কার্যক্রম, কখন কি জিজ্ঞাসা করবে, কখন কতটুকু উত্তর দিতে বাধ্য হবে, সেটা আদালত নির্ধারণ করে দিবে। একটা প্রশ্ন জিজ্ঞাসা করা মাত্রই সাক্ষী সেই উত্তর দিবে কি দিবে না, এটা কিন্তু আদালত নির্ধারণ করে দিবে। এখানে আবার কি করা আছে, কতগুলো শর্তও আছে, যে আবার অন্তর্নিহিত দোষারোপ যদি দৃঢ় ভিত্তির হয়, সেই ক্ষেত্রে আবার কি করতে পারে, আবার এই ধরনের প্রশ্নগুলার উত্তর দিতেও বলতে পারে। এরপরে আসেন 159 ধারা, 148, 149 ধারা, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না। এইটার উদাহরণটা পড়ি আমরা। অন্তর্নিহিত দোষারোপ যদি দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হয়, এই একটা কথার উপরে এই ধারাটা, তাহলে এইটুকু পেজ যে বুঝতে পারবে, সে তার কাছে ধারা পরিষ্কার। নর্মালি আপনি অ্যাডভোকেট হিসেবে যেন তেন প্রশ্ন করতে পারেন না। আর কি করতে পারেন না? আপনি অ্যাডভোকেট হিসেবে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করতে পারেন না, এটা আপনাকে সাক্ষ্য আইনে বলেই দিছে। তাহলে আপনি যে প্রশ্ন সাক্ষীকে করবেন, সেই প্রশ্ন হতে হবে বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে, হতে হবে যুক্তিসঙ্গত প্রশ্ন। আরো কি কি প্রশ্ন করা যায় না?
অপমান উত্তক্ত প্রশ্ন করা যাবে না, অশ্লীল প্রশ্ন করা যাবে না, আমরা দেখি পরের ধারাগুলো, তাই না? তাহলে আসেন, যদি কোনো ব্যক্তিকে আপনি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করেও ফেলেন, কে আসছে আদালতে সাক্ষ্য দিতে? সাক্ষী। সাক্ষীকে আপনি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত এমন একটা প্রশ্ন করলেন, মনে হলো যে এটার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই, কিন্তু আপনি তাকে যে প্রশ্নটা করলেন সেটার যদি দোষারোপ দৃঢ় ভিত্তির হয়, অন্তর্নিহিত দোষারোপ, আপনি সাক্ষীকে বলতেছেন যে আপনি তো আগেই জেল খেটে আসছেন, আপনি তো একজন ডাকাত, তাহলে আপনার এই প্রশ্ন করার সুযোগ আছে আদালতে? নর্মালি কিন্তু নাই। কিন্তু আপনার কাছে প্রমাণ আছে যে সাক্ষী ডাকাতি করে অলরেডি আদালতে দণ্ডিত হয়েছিল, এই সংক্রান্তে আপনার কাছে সুদৃঢ় তথ্য আছে, প্রমাণ আছে। সেই ক্ষেত্রে আবার আপনি সাক্ষীকে কি করতে পারবেন? এরকম প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন। এইটাই বলছে যে প্রশ্ন জিজ্ঞাসাকারী যদি এমন মনে করেন কারণ না থাকে যে প্রশ্নটির অন্তর্নিহিত দোষারোপ দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, তবে তাকে এই প্রশ্ন জিজ্ঞেস করা যাবে না। এই দেখবেন প্রথমের উদাহরণে বলা আছে যে সাক্ষী একজন ডাকাত, এই প্রশ্ন করতে পারে না অ্যাডভোকেট। তবে হ্যাঁ, মক্কেলের কাছ থেকে যদি এমন কোনো জরুরি তথ্য পেয়ে থাকে যে আসলেও সে ডাকাত, তখন আবার এটাই যুক্তিসঙ্গত কারণ, তখন এই কারণে আবার কি করা যাবে? জিজ্ঞাসা করা যাবে। এই হলো 149। এরপরে 50, অ্যাডভোকেটের বিরুদ্ধে ব্যবস্থা। 51তে অশ্লীল কুৎসাজনক প্রশ্ন করতে পারবেন না। 52তে ইনসাল্টিং কোনো প্রশ্ন করতে পারবেন না, উত্ত্যক্তমূলক উদ্দেশ্যমূলক প্রশ্ন করতে পারবেন না। এই পর্যন্ত হলো আপনি এগুলো পারবেন আবার পারবেন না, দুই রকম কথা বলা আছে, যে আদালত নিষিদ্ধ করবেন এই সমস্ত প্রশ্ন, কিন্তু যদি এমন হয় এই প্রশ্ন ছাড়া বিচার্য বিষয় উদ্ধার করা যাচ্ছে না, তখন আবার আদালত অনুমতি দিতেও পারবেন। এরপর আসেন 153 ধারা, সত্যবাদীতে পরীক্ষা করার জন্য যদি সাক্ষ্য দেয়া হয়, এই উত্তরের বিরোধিতা করার জন্য সাক্ষ্য বর্জন। এটা আবার বোঝার আরেকটা সোজা উপায় আছে। আপনি সাক্ষী, আপনাকে ডাকা হলো, আপনি আদালতে সাক্ষ্য প্রদান করতে আসলেন। এবার আসেন, আপনাকে জিজ্ঞাসা করা হলো এই ঘটনা সম্পর্কে আপনি কি জানেন। তো আপনি বললেন যে এই ঘটনা সম্পর্কে আসলে এটা এরকম, আসামি তো আমি খুন করতে আমি শুনতে পাইছি বা দেখতে পাইছি, প্রত্যক্ষদর্শী সাক্ষী হলে বলবে যে সে দেখছে যে খুন করছে, আসলে কিন্তু সে দেখে নাই বা সে মিথ্যা কথা বলতেছে আদালতে, এটা আবার অ্যাডভোকেটের জানা আছে। তো এরকম সত্যবাদিতা আপনি পরীক্ষা করতেছেন যে সে সত্যি কথা বলে কি বলে না। তাহলে সে কি করলো? মিথ্যা কথা বললো। আমি সাক্ষী, আমাকে জিজ্ঞাসা করলেন, আমি মিথ্যা উত্তর দিলাম। এখন কি আপনি আমার সত্য মিথ্যা পরীক্ষা করার জন্য আবার আরেকজন সাক্ষী ডেকে নিয়ে আসলেন, যে আপনি তো মিথ্যা কথা বলতেছেন, এই যে আপনি ঘটনাস্থলে ছিলেন না, এই ব্যক্তি আবার আপনাকে অমুক দিনে অমুক জায়গায় দেখছে। এই যে তাহলে বিচার কোন দিকে গেল দেখেন। তাহলে আপনি কি সাক্ষীর সত্য মিথ্যা যাচাইয়ের জন্য বিচার করতে বসছেন, নাকি মামলার পক্ষ বিপক্ষ যাতে সঠিক রায় পায়, আদালত যাতে সঠিক সিদ্ধান্ত পায়, সেই বিষয়ে কথা বলতে বসছেন? তাহলে আপনার ফোকাসটা কি হলো? দূরে সরে গেল। সাক্ষীর চরিত্র নিয়ে যদি আপনি কথাবার্তা বলেন, সাক্ষী প্রশ্নের উত্তর দিল, এই উত্তরের বিরোধিতা করার জন্য আপনি অন্য সাক্ষ্য নিয়ে আসলেন, তাহলে ঘটনা যেটা প্রমাণ হওয়ার কথা সেটা না হয়ে আরেকদিকে ঘটনার গতিধারা ঘুরে গেল। এই জন্য বলছে কি, সাক্ষী যদি আপনার মিথ্যা উত্তরও দেয়, তারপর আপনি তার বিরুদ্ধে অন্য সাক্ষ্য এনে দাঁড় করাতে পারবেন না, এই সাক্ষ্য বর্জন হবে। এগুলো সময় নেই আদালতের। হ্যাঁ, তবে সাক্ষী মিথ্যা সাক্ষ্য দান করলে পরবর্তীতে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দানের জন্য অভিযুক্ত করা যাবে। তাহলে বুঝছি না 153 দ্বারা কি, সাক্ষী যদি মিথ্যা কথাও বলে, আপাতত তার বিরুদ্ধে আপনি সাক্ষ্য বর্জন হবে, কিন্তু পরবর্তীতে কি করা যাবে? তাকে মিথ্যা সাক্ষ্য দানের জন্য অভিযুক্ত করা যাবে। কারণ সে সত্যি বলে না মিথ্যা বলে, এটা তো পরে আদালতের বিচার্য বিষয় বা মূল বিষয় যেটা, সেটা নিয়ে আদালতে বিচার চলবে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে উদাহরণ দুইটা, ব্যাখ্যা দুইটা আছে, একটু পড়বেন, পড়লেই বুঝতে পারবেন। ব্যাখ্যার মধ্যে একটু কিন্তু ভাষার প্যাঁচ আছে, ভালো করে পড়লে বুঝতে পারবেন। 153 গেল, এবার আসেন 154, বৈরী সাক্ষী। এটা বলার কিছু নাই, এটা আপনারা সবাই ভালো করে জানেন। বৈরী সাক্ষীকে কি করা যায়? ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। এবার আসেন, সাক্ষী যে ভুয়া সাক্ষী কিভাবে প্রমাণ করবেন? 155 ধারা, অর্থাৎ সাক্ষীর বিশ্বাসযোগ্যতার অভিশংসন। উদাহরণ একটা দেখবেন। উদাহরণ কতগুলো পড়াবো বলেন, সময় তো নাই। এই যে, ক্ষয়ের নিকটে বিকৃত এবং অর্পিত পণ্যের মূল্যের জন্য ক্ষয়ের বিরুদ্ধে মামলা দায়ের করিল। এই মর্মে সাক্ষ্য দিতে চাওয়া হলো, পূর্ববর্তী কোনো এক সময় বলেছিলেন তিনি তার নিকটে পণ্য অর্পণ করেন নাই, এই সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। তাহলে এখানে কি বুঝাইছে জানেন? একজন আরেকজনকে কোনো একটা কিছু বিক্রি করছে, বিকৃত করার মূল্যের জন্য মামলা দায়ের হয়েছে আদালতে। যে ক্ষয়ের নিকট বিকৃত এবং অর্পিত পণ্যের মূল্যের জন্য ক্ষয়ের বিরুদ্ধে মামলা দায়ের করিল। এই মর্মে সাক্ষ্য দেওয়া হয়ে চাওয়া হলো আদালতে যে পূর্ববর্তী এক সময় বলেছিলেন যে তিনি তার নিকটে পণ্য অর্পণ করেন নাই। তাহলে একবার সে বলছে সে দেয় নাই, আবার সেই মামলা মূল্যের জন্য সে মামলা করছে।
বুঝতে পারছি। মনে করেন আমি কি বললাম, জিয়াউল স্যারকে বললাম যে জিয়াউল স্যারের বিরুদ্ধে মামলা করলাম যে ঠিক মতো সে আমাকে টাকা দেয়নি, সে আমার আমার কাছ থেকে এই জিনিস কিনছে কিন্তু আমার টাকা দেয়নি। আবার তার কিছুদিন আগে আবার আমি আরেক জায়গায় গিয়ে সাক্ষ্য দিয়ে আসছি যে আমি তাকে তো কোনো কিছু দেই নাই, তার সাথে আমার কোনো লেনদেন ঘটেই নাই। তাহলে আগের সাক্ষ্যের সাথে পরের সাক্ষ্যের মিল আছে? মিল নাই। যখনই মিল নাই তখনই আমার অভিশংসন হয়ে গেল, আমি বিশ্বাসের জন্য অযোগ্য বলে বিবেচিত হলাম। এইটাই বলছে যে তখন এই সাক্ষ্য কি হবে, আদালতে গ্রহণযোগ্য হবে? এই সাক্ষ্যের মাধ্যমে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করা যাবে? এবার আসেন 156 সমর্থনমূলক সাক্ষ্য, 156, 57, 58 তিনটা ধারা খুবই সোজা। একটু যদি চিন্তা করেন, ঘটনাকে সমর্থন করে 156, পরের সাক্ষ্যের সাথে আগের সাক্ষ্যের সমর্থন করে 157, আর 158, 32, 33 ধারায় যে সাক্ষ্য অলরেডি আদালতে গ্রহণযোগ্য হয়েছে সেটার সমর্থনে বা সেটার ভঞ্জনে আপনি কি করতে পারবেন, আদালতে সাক্ষ্য দিতে পারবেন। 159 স্মৃতি পুনরুজ্জীবিত করিয়া যদি আপনি সাক্ষ্য দেন তবে আপনি দলিলের অনুলিপি দেখেও সাক্ষ্য দিতে পারবেন। ডাক্তার তার রেজিস্টার পত্র এগুলো দেখে সাক্ষ্য দিতে পারবে। যেমনি আপনি এই রেজিস্টার মেজিস্টার দেখেও যদি স্মৃতি পুনরুজ্জীবিত করতে না পারেন, কিন্তু যদি মনে থাকে আপনার যেটা সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে, তারপরেও এই সাক্ষ্য দেয়া যাবে। 60 আর 61-তে বলছে স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য নিজের দলিল যদি নিজে দেখেন বিরুদ্ধ পক্ষেরও অধিকার হবে, তারাও এই দলিল দেখতে চাইতে পারে, তারাও এই দলিল আদালতে সাক্ষ্য হিসেবে উপস্থাপনের জন্য বলতে পারে। এমনকি পুলিশের ডায়েরিটাও তারা চাইলে দেখতে, আসামি দেখতে চাইতে পারে। কোন জায়গায় আছে? ভাষ্যতে আছে। পুলিশের ডায়েরি আসামি কখন দেখার অধিকারী হবেন, এরকম প্রশ্ন দিলে দেখবেন কয়জন উত্তর করতে পারবে। পুলিশের ডায়েরি আসামি দেখার অধিকারী হবেন কখন, এভাবে একটা প্রশ্ন লিখিয়েন গ্রুপে, দেখবেন যে কে উত্তর দিতে পারে। তাহলে একটু পেঁচায় লিখতে হবে, সাধারণত পুলিশের ডায়েরি একটি সরকারি গোপনীয় দলিল বলে বিবেচিত হবে। এটি কখনোই কেউ দেখার অধিকার লাভ করতে পারে না। আদালত এটি কি করতে পারে, আদালতের বিচার কার্যক্রমে সহায়ক হিসেবে ব্যবহার করতে পারে। পড়ছি না আমরা সিআরপিসি কত ধারা? তাহলে আদালত এটি বিচার কার্যক্রমে সহায়ক হিসেবে ব্যবহার করতে পারে। এবার আসেন, কোন পুলিশ অফিসার আদালতে সাক্ষ্য প্রদানকালে যদি তার মনে না থাকে যে সে ডায়েরিতে কি লিপিবদ্ধ করেছিলেন, তখন তিনি তার ডায়েরিটা দেখে স্মৃতি পুনরুজ্জীবিত করে সাক্ষ্য প্রদান করতে পারবেন। আর এই সাক্ষ্য যখন তিনি ডায়েরি দেখে দিবেন, তখন আদালতে আসামি কি করতে পারবেন, সুবিধা চাইতে পারেন, বিচারে সহায়তার জন্য বলতে পারেন যে আমরা পুলিশের ডায়েরিটা দেখতে চাইতে পারি। দেখেন, নর্মালি 172 ধারা মোতাবেক আপনি আসামি হিসেবে দেখতে চাইতে পারেন না, এটা কিন্তু আগে লিখতে হবে। তারপরে আপনি ব্যাখ্যা করে লিখবেন যে সাক্ষ্য দেওয়ার সময় পুলিশ অফিসার আদালতের ডায়েরি দেখার জন্য আদালত নির্দেশ দিতে পারেন। যদি ওরকম নির্দেশ দেয় এবং তিনি ডায়েরি দেখে সাক্ষ্য দেয়, তখন আসামি পক্ষ ডায়েরির ওই অংশটুকু দেখতে পারবেন এবং সেই ভিত্তিতে পুলিশ অফিসারকে জেরাও করতে পারবেন। তাহলে কত বড় ব্যাপক ক্ষমতা দেয়া আছে, তাই না? নর্মালি এগুলো মাথায় আসবে না, চিন্তা না করলে মাথায় আসবে না। 162 দলিল উপস্থাপন, আমরা জানি যে দলিল সরকারি জনস্বার্থের ব্যাঘাত ঘটবে এরকম হতে পারে, সেই দলিল উপস্থাপনের জন্য কি করা যাবে না, বাধ্য করা যাবে না। তবে আদালত সেটা সিদ্ধান্ত নিবে যে কোন দলিল আপনি উপস্থাপন করবেন আর কোন দলিল আপনি উপস্থাপন করতে অস্বীকার করবেন। কোনো দোভাষী ব্যক্তিকে যদি এই দলিল সম্পর্কে কি করা হয়, তাকে যদি ট্রান্সলেট করতে বলা হয়, তিনিও এই বিষয়গুলো গোপন রাখবেন। যদি গোপন না রাখেন, পেনাল কোডের কত ধারায় দণ্ডিত হবেন দেখেন। এরপরে আসেন 163, যে দলিল তলব করা হইলো, যে দলিল চাওয়া হলো, আপনি যদি সেই দলিল না দেন, পরবর্তীতে এই দলিল আর উপস্থাপন করতে পারবেন না। 164, আর যদি দলিলটা দিয়ে দেন, এটা আদালতে সাক্ষ্য হিসেবে প্রদানের জন্য আপনার অধিকার জন্মাবে। 163 আর 165 হলো জজ কর্তৃক যে কোনো কিছু উপস্থাপন করার জন্য নির্দেশ দানের ক্ষমতা। তো জজ এবং বিচারক তারা যে কোনো কিছু আদালতে দাখিলের জন্য বলতে পারবেন। ঠিক আছে, বলতে পারবেন, তারপরেও প্রিভিলেজ কমিউনিকেশন হিসাব করে তারপরে চাইতে হবে, তাই না? এই কথাগুলোই বলা আছে যে যেগুলো আবার তাদের বিশেষ অধিকার আছে, এই অধিকার সম্পর্কে আবার কি করতে পারবে না, ওইভাবে ওগুলো দাখিল করতে বলতে পারবে না। 165, 166 বাদ। 167 হলো আদালতে অন্যায় গ্রাহ্যভাবে আদালতে সাক্ষ্য অন্যায়ভাবে গ্রাহ্য অগ্রাহ্য হইলে তার জন্য নতুন করিয়া বিচার করা যাবে না। তাহলে এটার মানে তো আমি বুঝাই দিছি সুন্দর করে, যে যদি একবার কোনো সাক্ষ্য গ্রাহ্য অগ্রাহ্য হয় কেবলমাত্র সামান্য পরিবর্তনে, অর্থাৎ আপনি আদালতকে বলতেছেন যে আমার একটা সাক্ষ্য নেওয়া হয়নি, আমার বিরুদ্ধে যে আপনারা বিচার করলেন, আমার একটা সাক্ষ্য কি হয় নাই, আদালতে গ্রহণযোগ্য করা হয় নাই, তাহলে দেখা গেল বাকি সাক্ষ্যের উপর ভিত্তি করে এমনি আপনার ফাঁসি, তাহলে আর ওইটুকুর জন্য নতুন করে বিচার হবে না। ঠিক আছে, একটা সাক্ষ্যের উপর ভিত্তি করে তো সাধারণত মামলায় সিদ্ধান্ত হয় না। তাহলে কোথায় দিলাম ছবি দেখেন, 24 ঘন্টা গ্রুপে ছবি দিয়ে দিই, এইটুকু পড়লেই বুঝতে পারবেন। ঠিক আছে, এই ছিল সাক্ষ্য আইনের এই নবম অধ্যায় থেকে 11 অধ্যায় পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।